মিস আহিয়াত আনান মুগ্ধতা হয় চুপচাপ এই বিয়েটা করে নাও, না হয় 5 মিনিটের মাঝে আমার হবু বউকে আমার সামনে এনে হাজির করো। অপশন দুইটা তোমার কাছে, নাও ইয়োর চয়েস, তুমি কোনটা করবে? কথাটা বলেই আমার সামনে থাকা মানুষটা হাতের ব্লেজার একটু গুটিয়ে নিচের হাতের ঘড়ি দেখলেন। রাগ আর বিরক্তিতে তার কপালের চামড়া ভাঁজ পড়ে আছে, চোখে অগ্নিরূপ, প্রচণ্ড বিরক্তিতে ভরা তার মুখের আদলখানি। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে থাকা মানুষটা একদম আমার সামনে, আমার দিকে ঝুঁকে দুই হাতে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার দুই হাতের মধ্যবর্তী জায়গায় অবস্থান করছি আমি, তবে খুব সাবধান অবলম্বন করে দাঁড়িয়ে আছে। আমার সাথে একটুও টাচ লাগেনি। আশেপাশে কেউ নেই, ভয়ে থরথর করে কাঁপছি আমি। হৃৎপিণ্ড প্রচণ্ড গতিতে দুরুম দুরুম আওয়াজে বাড়ি দিচ্ছে। ভয়ে চোখ মুখ শুকিয়ে গিয়েছে আমার, ঠোঁট শুকিয়ে গিয়েছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছি। উনি আমাকে 5 মিনিট সময় বেঁধে দিয়েছেন, এর মাঝে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কিভাবে সিদ্ধান্ত নিব আমি? আর হবু বউ মানে আমার খালাতো বোন তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। এত সময় হয়তো বিয়ে শাদিও হয়ে গিয়েছে, তাকে তো কোনোভাবেই এনে দেওয়া যাবে না। সেকেন্ড অপশন মানে তাকে বিয়ে করা। ও মাই গড, কোনোভাবেই নয়। আমাকে বিয়ে করে নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইছেন উনি। আমার উপর তার অনেক রাগ, প্রতিশোধ নিতে কি এই বিয়ে অপশনটাই বেছে নিলেন? তাছাড়া আমি অন্যজনকে ভালোবাসি। তার দিকে তাকিয়ে ভাবতে ভাবতে তার দেওয়া টাইম শেষ। এক্ষুনি তার বেঁধে দেওয়া টাইম শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে। তার হাত থেকে বাঁচার উপায় খুঁজে বের করলাম। মনে মনে ভাবছি এক্ষুনি খুব জোরে কাউকে ডাক দিব, আর নিচে থেকে মানুষ চলে আসবে, তাকে চরিত্রহীন ভেবে এখান থেকে উত্তম মধ্যম দিয়ে বিদায় করবে। মাত্র হা করেছি, চিৎকার দিব, মুখ থেকে সাউন্ড বেরোনোর আগেই আমার সামনে থাকা ভয়ানক মানুষটা চোয়াল শক্ত করে দ্রুত আমার কাছে 2 কদম এগিয়ে এসে আমার মুখ চেপে ধরল। এবার আমার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। উনি গম্ভীর চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে বহু যুগের রাগ তার আমার উপর। দাঁতে দাঁত চেপে বললেন, একদম চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করবে না। আমি এখানে তোমার সাথে কোনো রকম অসভ্যতা করতে আসিনি যে খরগোশের ছানার মতো কান খাড়া করে মানুষ জড়ো করবে। কিছু করেছি আমি তোমার? এই নির্জন জায়গায় কেউ নেই, আমি কিছু করলেও কি তোমার সেই ক্ষমতা আছে আমাকে আটকাবে? আমি তোমাকে একটু স্পর্শ করিনি, তাহলে চিৎকার করে কি প্রুভ করতে চাইছো? আর্মি অফিসার আইমান সাদিক আয়াস একজন ক্যারেক্টারলেস মানুষ যে জীবনে কোনো মেয়েকে স্পর্শ করে দেখেনি, তার চরিত্রে দাগ লাগাতে চাইছো? নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবো না যে আয়াস তোমাকে দেখে মুগ্ধ হবে। মিস মুগ্ধতা, কোনো অপরিচিত মেয়েকে ছুঁয়ে দেখার কোনো শখ আমার নেই, আন্ডারস্ট্যান্ড? জীবনে কি এমন পাপ করেছিলাম জানি না, এভাবে কেউ কথা শোনাবে ভাবতেও পারিনি আমি। ভয়ে জান বেরিয়ে যাচ্ছে আমার। খানিকটা দম নিয়ে বললাম, অসভ্যতা ছাড়া কি? আর আপনি এত তেজ দেখাচ্ছেন কেন? একটা মেয়েকে ধরে ছাদের কোনায় নিয়ে এসেছেন এত রাতে, এটাকে কি খুব সভ্যতা বলে? তুমি কতটা জটিল আর ঘাড়তারা মেয়ে সেটা আমি বুঝে গিয়েছি মিস মুগ্ধতা। আমি এমনি এমনি ডাকলে এখানে আসতে? প্রশ্ন ছুড়ে দিলেন আমার দিকে। ডান ভ্রু কুঁচকে তীব্র বিরক্তি নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমি আবারও তার প্রশ্নের উত্তর দিলাম, কেন আসবো আমি? আমি জানতাম ঠিক এমন কথাই বলতে তুমি, তার জন্য কৌশলে এখানে আনা তোমাকে। দেখুন, আপনি এখন কি চাইছেনটা কি? তোমাকে চাইছি মিস মুগ্ধতা। আমাকে মানে? কাল আমার ছুটি শেষ, আমাকে কালই বিয়ে করতে হবে, আর বউ নিয়ে যশোর ক্যান্টনমেন্টে যেতে হবে। কাল আমার বিয়ের ডেট। আমার কলিগরা স্যাররা জানেন যে কাল আমার বিয়ে হবে। কাল যখন হওয়ার কথা ছিল আমার বিয়ে কালই হবে। আর ইউ লিসেন মিস মুগ্ধতা, তুমি দুইটা ভয়ানক অন্যায় করেছো আমার সাথে, তাই শাস্তি স্বরূপ তোমাকেই আমাকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করো আমি কিন্তু মামলা দিব তোমার নামে। লাস্ট বার ভাবার টাইম দিলাম। কি বলে মামলা করবেন শুনি? আর আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? খেয়ে আমার কাজ নেই? মামলা করবে এটা বলে যে তুমি আমার হবু বউকে উস্কানিমূলক পালাতে সাহায্য করেছো। আমি যত গহনা দিয়েছিলাম সেগুলো আত্মসাৎ করেছো। বাই দ্য ওয়ে, খেয়ে কোনো কাজ থাকলে হয়তো ওনার বউ ভাগাতে না। মানুষ যে কতটা বিয়ে পাগল হতে পারে তা ওনাকে না দেখলে জীবনেও বুঝতাম না। বিয়ের জন্য উন্মাদ হয়ে গিয়েছেন, বউ ছাড়া যেন দম বন্ধ হয়ে মারা যাচ্ছেন। নির্লজ্জের মতোই কালকে বিয়ে করব বলে পাগল হয়েছেন। আপনাকে একটা মেয়ে বিয়ে করবে না বলে পালিয়ে গিয়েছে, দেশে কি আর মেয়ে নেই? এখন আমাকেই জোর করছেন বিয়ে করতে? দেশে আরও অনেক মেয়ে আছে, কেউ তো আমার নামে অপবাদ ছড়ায়নি, আমাকে বয়ফ্রেন্ড বলে দাবি করেনি, তাই না?
দেখুন, আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে ছাড়া সে মরে যাবে। উনি আমার দিকে আরেকটু ঝুঁকে এসে বললেন, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না মিস মুগ্ধতা। মানুষ নিজের জীবনের থেকে কাউকে বেশি ভালোবাসে না, তাই নিজের জীবন বাঁচাতে তোমাকে বিয়ে করতে চাইছি। এটুকু বলে জোরে হেসে দিয়ে বললেন, এমনটা ভুলেও ভেবো না, ওকে? তুমি আমার লাইফটা জাস্ট হেল করে দিয়েছো, ফ্যামিলিতে আমার মান সম্মান নষ্ট করেছো। তোমাকে আমি ছাড়বো না মিস মুগ্ধতা। ফেসবুকের নামে অসভ্যতা করার মজা তুমি এইবার বুঝবে মিস মুগ্ধতা। আয়াসের মান সম্মান নষ্ট করলে কি হয় এইবার তুমি বুঝবে। দেখুন, সরি, আমার ভুল হয়ে গিয়েছে। নিচে চলো, এখানে রেখে গেলে তোমার সো কল বয়ফ্রেন্ডের জন্য আমাকে বিয়ে না করার জন্য ছাদ থেকে লাফ দিতে পারো। তুমি মরলে আমার কি হবে মিস হবু বউ? এটুকু বলেই আমার হাত ধরে টেনে নিচে নিয়ে এসে বললেন, আমার ফোন এসেছে, রাতেই ফিরতে হবে। বিয়ে কাল নয়, আজ মানে এক্ষুনি হবে। কাজই রাখুন প্লিজ। ওনার কথাবার্তা ভীষণ সন্দেহের লাগছে আমার কাছে, পুরোটাই রহস্য লাগছে আমার কাছে, সব কিছু। আরোহীর তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে কার সাথে পালিয়ে গেল বুঝলাম না। আমাকে একবারও ওর বয়ফ্রেন্ড দেখালো না। ও বলল আর আমি মেনে নিলাম। ব্যাপারটা কি? তাছাড়া আমাকে ডেয়ার গেমের জন্য তো আরোহী আয়েশের ফেসবুক আইডি দিয়েছিল। এখন আবার আরোহী বলছে কাকতালীয়ভাবে এই ছেলের সাথেই ওর বিয়ে ঠিক হয়েছে, ও জানতো না। ব্যাপারটা যেন কেমন রহস্য ঘেরা। আমি আহিয়াত আনান মুগ্ধতা। বাবা আর্মিতে চাকরি করতেন, এখন রিটায়ার্ড করেছেন। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টের অপেক্ষায় বসে আছি। বাড়িতে আমার ছোট আর একটা বোন আছে, ক্লাস 7-এ পড়ে। কথায় আছে ইয়ার্কির নাম লোকসান। আমার জীবনেও তার ব্যতিক্রম ঘটল না। ইয়ার্কি মারতে গিয়ে জীবনের চরম দুর্দশায় ফেঁসে গেলাম। একদিন রাতে আরোহী আমার খালাতো বোন বলল, ট্রুথ নাকি ডেয়ার মুগ্ধ? আমি সাহসী মেয়ের মতো বললাম, ডেয়ার। আরোহী বলল, কাজিনদের বোকা বানাতে হবে, কিন্তু সবাই যেন ভাবে এটা তোর রিয়েল বয়ফ্রেন্ড। যে আইডি দিলাম এর ফটো কভারে দিয়ে দিবি, বুঝলি? সুন্দর একটা ক্যাপশন লিখবি। কাজিনদের বোকা বানাতে আরোহীর দেওয়া ফেসবুক প্রোফাইল থেকে তার কিছু স্টাইলিশ ছবি নিয়ে কাজিনদের দেখিয়ে বলেছিলাম আমরা দুজন রিলেশনে আছি। মাঝে মধ্যে তার আর আমার ছবি দিয়ে ভিডিও বানাতাম, সেসব আবার কাজিনদের দিতাম। একদিন কভারে তার ফটো দিয়ে ক্যাপশনে লিখেছিলাম লাইফ লাইন। কিভাবে জানবো এই ছেলের সাথেই আমার খালাতো বোনের বিয়ে ঠিক হবে? ফেঁসে গেলাম মারাত্মক এক সমস্যায়। আমি বলেছিলাম আমাদের 5 বছরের রিলেশন, সেখান থেকে একটা ঝামেলায় জড়িয়ে গেলাম। আরোহী আবার এমনিতেই তাকে বিয়ে করবে না, তার রিলেশন আছে। বিয়ে ভাঙার জন্য আরোহী উঠে পড়ে লেগেছে। ছেলের ছবি দেখা মাত্রই আরোহী আর আমি দুজনে আকাশ থেকে পড়লাম। যে ছেলেকে নিয়ে এতদিন মজা করলাম সেই ছেলের সাথেই কিনা বিয়ে ঠিক হলো। তখনই আরোহী বলল, বাড়িতে বিয়ে করব না বললে কেউ মানবে না মুগ্ধ। একটা গ্রেট আইডিয়া পেয়েছি। বাড়িতে বলবো ছেলেটা তোকে লাইক করতো, জাস্ট এইটুকু বললেই এত তদন্ত কেউ আর করতে যাবে না, ব্যাস বিয়েটা ভেঙে যাবে। কি বুদ্ধিমতী আমি, ভেবে দেখ মুগ্ধ। আরোহীকে অনেকবার নিষেধ করলাম আমাকে এর মাঝে জড়াস না প্লিজ। কোথায় ফেসে যাব তার ঠিক নেই। বাড়িতে এটা বললে অনেক তদন্ত চলবে, আমি ফেসে যাব। এই বিয়ে ভাঙতে আরোহী বাড়িতে বলেছে ওই ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমার সাথে রিলেশন করতে চাইছিল, আর আমি ছবি নিয়ে বিভিন্ন কাপল ভিডিও বানাতাম। আমাদের এডিট করা কাপল পিক বাড়িতে দেখিয়ে দিল। এটুকু আমাকে না জানিয়েই আরোহী বাড়াবাড়িটা করে ফেলল। আরোহী বাড়িতে এসব দেখালে সবাই আমার কাছে জিজ্ঞেস করেছিল ছেলেটা তোমাকে প্রপোজ করেছিল? আমি মাথা নেড়ে বলেছিলাম হ্যাঁ। আবারও আমাকে জিজ্ঞেস করা হলো তুমি তো আর রিলেশন করনি? আমি মাথা নেড়ে বললাম না। সমস্যার সমাধান এখানেই হলো না। আমি যেহেতু রিলেশনে যাইনি, কেউ কাউকে পছন্দ করতেই পারে, এমন কথা বলেই বিয়ে হবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। আরোহী আমার হাত পা জড়িয়ে ধরে বলল তাকে যেন আমি পালাতে সাহায্য করি। কি আর করার, আরোহীকে সাহায্য করলাম, সে পালিয়ে গেল। আরোহী পালানোর সাথে সাথেই দেখলাম আমার মামাতো ভাই আরোহীকে ফোন দিয়ে বলছে, আরে গাধি তুই পালিয়েছিস কেন? ওই ছেলে যখন মুগ্ধতাকে প্রপোজ করেছিল বিয়ে মুগ্ধতার সাথেই হবে। কথাটা শুনেই আমার মাথা ঘুরে উঠল। ছেলে নাকি বলেছে আরোহীর যখন আপত্তি আছে আমি মুগ্ধতাকে বিয়ে করতে চাই। বাড়ির মানুষের আর কি কি কথা হয়েছে জানি না। ছেলেপক্ষ আমার খালুর ঘনিষ্ঠ বন্ধু, তাই যা ভুল বোঝাবুঝি হোক তারা মিটিয়ে নিয়ে আত্মীয়তা আরো ঘনিষ্ঠ করে নিল।
আজ আরোহীর হলুদ সন্ধ্যা ছিল। নেমেষে বিয়ে বাড়ির রং পাল্টে আজ আরোহীর হলুদ সন্ধ্যার জায়গায় লেখা হলো আজ মুগ্ধতার হলুদ সন্ধ্যা। আচ্ছা, এরা কি আগে থেকেই জানতো যে বিয়ে আরোহীর নয় আমার সাথেই হবে? সাথে সাথে আমার নামের হলুদের কার্ড কোথায় পেল এরা? আমার গায়ের মাপের ব্লাউজ, আমার হাতের মাপের চুড়ি সবই যেন আমার জন্য তৈরি ছিল। বরপক্ষের পাঠানো গহনা, ব্লাউজ হুবহু আমার মাপেরই। আরোহী তো আমার থেকে একটু মোটা আছে, এই ব্লাউজ তো ওর হবে না, হুবহু আমার গায়ের মাপের। এটা কিভাবে সম্ভব? সবটাই রহস্য লাগছে আমার কাছে। পরিবারের সবাই হাসি খুশি, কিন্তু কেন এক মেয়ের বিয়ে ভেঙে সেই ছেলের সাথে বাড়ির অন্য মেয়ের বিয়ে হচ্ছে? এটা যেন কোনো ব্যাপারই না। পরিবারের সবাই আমাকে একটা রুমের মধ্যে ডেকে নিয়ে সবাই বলল, শোনো মুগ্ধ, জন্ম মৃত্যু বিয়ে এটা সব উপরওয়ালার হাতেই থাকে। আরোহী এ বিয়ে করতে রাজি হচ্ছে না, আর ছেলেটাও তোমাকে পছন্দ করত। তাছাড়া ছেলেটা অনেক ভালো। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথেই বিয়েটা দিব। রেডি হও এক্ষুনি, তোমার গায়ে হলুদ হবে, আর কাল তোমার বিয়ে। চারপাশ ভূমিকম্পের মতো ঘুরছে আমার। ছিটকে গিয়ে পড়লাম, আমি কিছুতেই এই বিয়ে করব না। মা আমাকে ধমক দিলেন, এমন ভালো ছেলে নাকি আর পাওয়া যাবে না কোথাও। আম্মুকে ডেকে বললাম, আম্মু তুমি আর বাবা তো জানোই অভির সাথে আমার রিলেশন। অভি আমাকে বিয়ে করতে চায়, তবুও কেন আম্মু? আমার ফিলিংস, আমার পছন্দের কি কোনো দাম নেই? আম্মু দাঁত কিরমির করে বলল, এই অভি তোমার মাথা নষ্ট করেছে। তুমি যদি এখন বিয়েটা না করো, তোমার বাবা আর আমি সুইসাইড করব। অভির কাছে যেতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। পারবে? এক্ষুনি একটা ফয়সালা হয়ে যাক মুগ্ধ। বলো কি চাও তুমি? কোনো সন্তানই মা বাবার মৃত্যু মেনে নিতে পারে না। ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। কি করব আমি? ছাদে বসে একা একা কাঁদছিলাম। আমার এভাবে বিয়ে হয়ে গেলে অভির কি হবে? অভিকে আমি ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। অভির কথা ভাবতে ভাবতেই তখন আয়াস এসে আমার হাত ধরে টেনে ছাদের রেলিংয়ের কাছে নিয়ে গেল, আর বিয়ে না করলে মামলা করার হুমকি দেখালো। রাত 12টা বাজে, কাছিও চলে এসেছে। তখনই ভীষণ অবাক হলাম আরোহীকে দেখে। আরোহী না পালিয়ে গেল? তাহলে কোথা থেকে এসে হাতে হাতে কাজ করছে সবার সাথে? আরোহীকে ডাক দিব, তখনই চারিদিক থেকে আমাকে কবুল বলার জন্য বলা হচ্ছে। কিছুই করার ছিল না, চোখের পানি ছেড়ে কবুল বলে দিলাম। কবুল বলার ঠিক 10 মিনিট পরেই আমাকে নিয়ে বসিয়ে দেওয়া হলো ফুল দ্বারা সজ্জিত একটি রুমে। রুমটা দেখে বুঝতে পেরেছি এটা আমার জন্য মরণ শয্যা, মানে ফুল শয্যার খাট। মেঝেতে গোলাপের পাপড়ি দিয়ে আয়াস প্লাস মুগ্ধতা লেখা, সেটা আবার লাভ আকারে বৃত্তাকার করে রাখা, যেটা ছিল আমার জন্য সব থেকে বেশি বিরক্তিকর আর কষ্টের ব্যাপার। অভি ছাড়া অন্য কারো নামের পাশে নিজের নামটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। চিনি না জানি না 2 মিনিটের পরিচয় নেই যার সাথে, তার সাথে ফুলসজ্জা কি আদৌ সম্ভব? আমার সাথে ঠিক এমনটাই হলো। দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এরই মাঝে আয়াস ঘরের ভিতরে প্রবেশ করলেন, কানে ফোন নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছেন বলে মনে হচ্ছে। ঘরে প্রবেশ করেই এক হাতে ফোন, অন্য হাতে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে আমার দিকে তাকালেন। চোখে গভীর চাহনি, যেন দীর্ঘকাল ধরে দেখার তৃষ্ণা তার চোখে। একটা অপরিচিত মেয়ের দিকে একটা ছেলে এইভাবে কিভাবে তাকিয়ে থাকতে পারে? আমার দিক থেকে চোখ সরিয়ে নিলেন, এরপরই আবার ফোনে মনোযোগ দিলেন। মাথার পিছনের চুলে হাত চালাচ্ছেন আর ফোনে কথা বলছেন। সিটকিনিট ভালোভাবে লাগানো হয়েছে, চেক করে নিয়ে আবারও এক হাত দিয়েই শেরওয়ানির বোতাম খুলতে খুলতে আমার দিকে এগিয়ে এলেন। আমার দিকে এগোতে গিয়ে আবার থমকে গেলেন, চোখ দিলেন ফ্লোরের দিকে। আমি ওনার দিকে তাকিয়ে লক্ষ্য করছি উনি কি করছেন। ফোনটা কেটে দিয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়লেন। আমার লেখা নামের গোলাপের পাপড়িগুলো সব এক জায়গা করলেন। পাপড়িগুলো তুলে শেরওয়ানির পকেট থেকে একটা রুমাল বের করে রুমালের মধ্য নিয়ে আবার পকেটে রাখলেন। হাঁটু ভাঁজ করে বসে মনে হয় একটু কষ্ট হয়ে গিয়েছে ওনার। উঠে দাঁড়িয়ে একটা জোরে নিঃশ্বাস নিলেন, আবারও আমার দিকে তাকালেন আর ধীর পায়ে এগিয়ে আসছেন আমার দিকে। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আমার। আমার জীবনে প্রথম এমন বাজে অভিজ্ঞতা। হৃৎপিণ্ড কাঁপছে, দ্রুত রেসপন্স করছে হার্টবিট। আমি জড়ানো কণ্ঠে বললাম,
এ কি, আপনি শেরওয়ানি খুলছেন কেন? আর দরজা লাগালেন কেন? আয়াস ঠোঁটের কোণে খানিকটা নিঃশব্দে বাঁকা হাসি দিয়ে বললেন, এই ঘরে আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য সফল করতেই এসেছি ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস। ভয়ে প্রায় তুতলিয়ে বললাম, কি কারণে পাঠানো হয়েছে? তুমি কি এটা বোঝো না কেন পাঠানো হয়েছে আমাকে ডিয়ার মিসেস? দেখুন, আমাদের বিয়ে হলেও এই বিয়ে আমি মানি না। আপনাকে চিনি না জানি না এমন একটা অপরিচিত মানুষের সাথে আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই, বুঝেছেন? দূরে সরুন, না হলে আমি চিৎকার করব কিন্তু। উনি ধীরে ধীরে খাটের আরো কাছে চলে এলেন, একদম খাটের সাথে মিশে দাঁড়ালেন। আমি ওনাকে দেখে ঘাবড়ে গিয়ে খানিকটা ঝুঁকে গেলাম। ওনার দুই হাতের মধ্যবর্তী জায়গায় অবস্থান করছি এইবার আমি। উনি আমার দিকে সম্পূর্ণ ঝুঁকে ভ্রু নাচিয়ে নাচিয়ে বললেন, চিৎকার করার অভ্যাস ভালোই আছে তোমার, সেটা কিছুক্ষণ আগেই বুঝতে পেরেছি। লিগেল ওয়াইফ আমার তুমি, আমি কাছে গেলে চিৎকার দিলে সেটা কি খুব শোভনীয় দেখাবে মিস মুগ্ধতা? উপস, সরি, ভেরি সরি। তুমি তো এখন আর মিস মুগ্ধতা নাও, কিছুক্ষণ আগে কাগজে কলমে স্বাক্ষর করে মিসেস মুগ্ধতা আয়াস হয়ে গিয়েছ। বাই দ্য ওয়ে, কোন সবের জন্য প্রস্তুত নাও তুমি ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস? হোয়াট ডু ইউ মিন বাই এসবের জন্য প্রস্তুত নাও? আমার কিউরিয়াস মাইন্ড সেই এসব সম্পর্কে কিছুটা ব্যাখ্যা শুনতে চাইছে। ভাবখানা দেখো, যেন ন্যাকা, কিছুই জানে না, কিছুই বোঝে না, আমার থেকে বুঝতে চাইছে। এসব আর্মি ছেলেরা অতিরিক্ত ভাবের হয় আর প্রচুর ফাজিল হয়, আগেই শুনেছি আমি। এমন ভাবে কথা বলছে, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে নির্ঘাত ওনার কথা বলার ধরন শুনে ক্রাশ খেয়ে আহত হতো। কথায় কথায় ভ্রু নাচায়, শুধু কপাল টানটান করে। আবারও জড়ানো কণ্ঠে বললাম, আপনি যে কারণে এখানে এসেছেন সেসবের জন্য প্রস্তুত না আমি। আপনি সব বোঝেন, বুঝেও জানতে চাইছেন? উনি যেভাবে ঝুঁকে এসেছেন, আমি সম্পূর্ণ শুয়ে পড়লাম বিছানার উপর, তা না হলে ওনার সাথে আমার টাচ লেগে যাবে। উনিও ঠিক ততটাই ঝুঁকে এসেছেন আমার দিকে। আমাদের দুজনের মাঝে দূরত্ব 1 ইঞ্চি মতো হবে। উনি শেরওয়ানির লাস্ট বোতামটা খুলছেন আমার দিকে তাকিয়ে, আর দুষ্টু হাসি হাসছেন আমার দিকে তাকিয়ে। আমি যেন আরেকটু হলে খাটের সাথে নিজেকে পিষে পটল তুলে ফেলতাম। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বললাম, আপনার কি কোনো লজ্জা নেই? এইভাবে একটা অপরিচিত মেয়ের সামনে শেরওয়ানি খুলছেন? আর আপনি যা ভাবছেন তা কিন্তু কখনোই হবে না। উনি খাট থেকে তোয়ালেটা নিয়ে এক ঝটকায় উঠে দাঁড়ালেন, সেই সাথে আমার এক হাত ধরে টান দিলেন। আমিও উঠে গেলাম। উনি আমার দিকে আবার তাকিয়ে ভ্রু উঁচিয়ে বললেন, মন মাইন্ড এত ডার্টি কেন তোমার? নিষ্পাপ ছেলেদের দেখে এমন জঘন্য চিন্তা কিভাবে আনো মাথায়? ইচ্ছে পাকা তো খুব তুমি। আমি এই ঘরে চেঞ্জ করতে এসেছি, তোমার সাথে ফুলসজ্জা করতে নয়, ওকে? এই বাড়িতে এই ঘর ছাড়া কোনো অ্যাটাচড বাথরুম নেই। তোমার খালামণি আমাকে এই ঘরেই পাঠিয়েছেন চেঞ্জ করতে। এই দেখো, আমাকে তোমার বাড়ির লোকজন ধরে এই শেরওয়ানি পরিয়ে দিয়েছেন। এটা না পড়লে নাকি বিয়ে হতো না? যত সব ফাউল নিয়মকানুন বাড়ির মুরব্বীরা ধরে এসব পরিয়ে দিল, আর তাদের মেয়ে কিনা আমাকে নিয়ে উল্টাপাল্টা ভাবছে। গরমে লাইফটা হেল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? আর কিছুক্ষণ এই পোশাকে আমি থাকলে তুমি অকালেই বিধবা হয়ে যেতে। বাইরে মানুষজন ভরপুর, দরজা না লাগিয়ে চেঞ্জ করবো কিভাবে? বাই দ্য ওয়ে, তুমি কি দরজা খুলে চেঞ্জ করো নাকি ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস? ইনালিল্লা, তুমি দরজা খুলেই ভাবতেই পারতেছি না আমার বউ না জানি কতজন। আমি এবার চোখ রাঙিয়ে তাকিয়ে বললাম, আপনি চেঞ্জ করতে চান আর একটাও বাজে কথা বলবেন না। উনি চেঞ্জ করতে ভিতরে প্রবেশ করলেন। উনি কিছুক্ষণ আগেই আয়েশকে খালু একটা শেরওয়ানি দিয়েছিলেন পরার জন্য। তাদের রিকোয়েস্টে আয়েশ ব্লেজার খুলে শেরওয়ানি পরেছিল। আয়েশের মা বাবাও উপস্থিত আছে এখানে। আমার মা বাবার সাথে হাসি খুশি মুখে গল্প করেই যাচ্ছে। এমন একটা ভাব যেন এ বাড়িতে স্বাভাবিক একটা বিয়ে বাড়ি। এখানে তেমন কিছুই ঘটেনি, কারো মাঝে কোনো অস্বাভাবিক ভাব নেই যে এ বাড়ির এক মেয়ের জায়গায় অন্য মেয়ের বিয়ে হয়েছে। আয়েশ ওয়াশরুমে গিয়েছে দেখে আমি বাইরে বেরোলাম। আরোহী পারবে আমার সব প্রশ্নের উত্তর দিতে। আমাকে ফাঁসিয়ে বিয়ে দিয়ে নিজে হেসে খেলে বিয়ে বাড়ির দায়িত্ব পালন করছে। দরজার বাইরে গিয়ে দেখলাম আরোহী ছাদের দিকে যাচ্ছে। আমিও আরোহীর পিছু পিছু গেলাম। আরোহীকে ছাদে গিয়ে নিরিবিলি যা বলার বলবো। হঠাৎ আরোহীর একটা কথা আমার দুপা থামিয়ে দিল। আমি ভীষণ অবাক হয়ে গেলাম অহনার একটা কথা কানে আসাতে। আরোহী ফোনে কাউকে বলছে, আমার সব চেষ্টা সফল, মুগ্ধতার বিয়ে আমি দিয়ে দিয়েছি।
আমার রিভেঞ্জ আমি ঠান্ডা মাথায় নিয়েছি। ফোনের ওপাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ বলছে, আয়াস কি সবটা জানে? আয়াস সবটা জানে, আর জেনেই মুগ্ধ তাকে ভালোবাসে। ফোনের ওপাশের কথা আমি আর শুনতে পেলাম না। আরোহী আবারও বলছে, আয়াস এমন একজনকে ভালোবাসে যে আয়াসকে ভালোই বাসে না। আর আমাকে দেখ, এত ভালোবাসা পরেও সে আমার মুখের উপর বলে দিল সে আমি নয়, মুগ্ধ তাকে ভালোবাসে। আবারও ফোনের ওপাশের কথা আমি শুনতে পেলাম না। আরোহী আবারও বলছে, গেম তো মাত্র শুরু হলো, তাছাড়া আয়াসের কনফিডেন্স আছে সে মুগ্ধ তাকে তার প্রেমে ফেলেই ছাড়বে, আর তখনই হবে আমার রিভেঞ্জ ফুলফিল। আমি যতটা কেঁদেছি ওকেও ঠিক অতটাই কাঁদতে হবে। আমার লাইফটা জাস্ট হেল করে দিয়েছে। আমার মাথা চক্কর দিয়ে উঠল। আরোহী আমার থেকে কিসের রিভেন্স নিতে চাইছে? আয়াসকে তার মানে আরোহী ভালোবাসে? দুজন দুজনকে আগে থেকেই চেনে। আয়াসের তার মানে আরোহীর সাথে রিলেশনে ছিল। আয়াস আরোহীকে ঠকিয়েছে নাকি কিছুই তো মাথায় আসছে না। কি জানে আয়াস সবটা? আমাকে আয়াসের প্রেমে ফেললে কিসের রিভেঞ্জ ফুলফিল হবে? আয়াস আর আরোহীর বিয়ে ঠিক হলে আরোহী কেন পালালো, আর আয়াসই বা কেন জোর করে আমাকেই বিয়ে করলো? মাথা ভীষণভাবে ঘুরে উঠল, চক্কর দিয়ে উঠল। পড়ে যেতেই কারো শক্তপোক্ত হাতজোড়া আমাকে আঁকড়ে ধরলো, সাথে সাথে আমাকে কোলে তুলে নিয়ে বলল, নতুন বউ কোথায় লজ্জা ঘোমটা টোমটা দিয়ে চুপচাপ বসে থাকবে? তোমার শ্বশুর শাশুড়ি আছেন, তারা কি ভাববে নতুন বউ এভাবে ছোটাছুটি করলে? মুহূর্তের মাঝেই নিজেকে আয়াসের কোলে দেখে ভরকে গেলাম আমি। এত ঠোঁটকাটা কেন এই মানুষটা? যা মন চাইছে তাই বলে যাচ্ছে। আয়েশের কোল থেকে ঝাড়ি মেরে নিচে নেমে গেলাম আমি। আয়েশের দিকে রাগি রাগি মুডে তাকিয়ে আমি চলে গেলাম। বসন্তের প্রথম দিন নিজের সাথে এমন একটা ঘটনা ঘটবে ভাবতে পারিনি আমি। অভির জন্য মনের ভিতর জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। অভি ছাড়া পৃথিবীর কাউকে মেনে নেওয়া সম্ভব নয়। একজনকে ভালোবেসে অন্য একজনের সাথে সংসার করা কোনোভাবেই সম্ভব নয়। মা বাবার প্রতি ভীষণ দুঃখ হচ্ছে আমার। সবকিছু জেনে শুনে কিভাবে এমনটা করলো তারা আমার সাথে। এখান থেকে যাওয়ার পরে এবাড়ির কারোর সাথে আর কখনো কোনো কথা বলবো না আমি। আয়াস নামক মানুষটার সবকিছুর জন্য দায়ী। আমি কখনোই আয়াসকে ক্ষমা করব না। এরই মাঝে খালামণি মানে আরোহীর আম্মু আমাকে ধরে নিয়ে সেই সাজানো ঘরটায় নিয়ে গেল। খুব বেশি সাজানো হয়নি এই ঘরটা, তবে বেডের উপর গোলাপের পাপড়ি দিয়ে লাভ আকৃতি করে রাখা, আর ওয়ালে টেপ দিয়ে ঘন ঘন গোলাপ লাগিয়ে রাখা। স্বল্প সময়ে এটুকু আয়োজন বোঝাই যাচ্ছে, আর ফ্লোরে আয়াসের নাম লেখা। এখন মন চাইছে এই আরোহীকে জবাই করে ফেলতো। আজ এই আরোহীর চক্করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ছোট খালামণি মানে আরোহীর আম্মু আমাকে বাসর ঘরে নিয়ে এলো। খালামণিকে বললাম, এটা কি ঠিক হলো খালামণি, একটা অচেনা পুরুষের সাথে আমাকে বিয়ে দেওয়া? আমার আর তোর মায়ের যখন বিয়ে হয়েছিল, তোর বাবা আর খালুকেও আমরা দেখেছিলাম না। আমাদের কি ঘর সংসার হয়নি? আমাদের কি দাম্পত্য জীবনে কোনো অসুবিধা আছে? আয়াস খুব ভালো ছেলে, না হলে কি আর তোর খালু বিয়েটা দিত? আমি অভিকে ভালোবাসি খালামণি, কোনো আয়াসকে ফায়াসকে আমি মেনে নিতে পারবো না। একদম চুপ। বাইরে আয়াস আছে, সে যেন কিছুতেই অভির কথা না জানে, বুঝলি? মুগ্ধ, তোমার এখন বিয়ে হয়ে গিয়েছে, আর আয়াসই তোমার স্বামী। এখন পরপুরুষের কথা ভুলেও ভেবো না। অভিকে নিয়ে কম অশান্তি তুমি করনি, এবার অভি কম করে করো, বুঝলে? আমি কিন্তু পালিয়ে যাব অভির সাথে, বলে দিলাম খালামণি। তোমার স্বামী আর্মি অফিসার, কাজটা খুব সহজ হবে না মুগ্ধ। আয়েশকে এতটাও দুর্বল ভেবো না। এরই মাঝে আরোহী গালের সবগুলো দাঁত বের করে হাসতে হাসতে আয়াসকে নিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। আমার জীবনটা এইভাবে চালিয়ে দিয়ে আরোহী দাঁত বের করে কিভাবে হাসছে, ওর কি একটু লজ্জা লাগছে না? সাথে আরোহীর ভাই অয়ন ভাইয়ার বউ পিহু ভাবি, ভাবির হাতে এক থালা দুধ ভাত। আমার সন্দিহান মন ভেবে যাচ্ছে এই দুধ ভাত দিয়ে কি হবে। আয়াস ভাই, আমার ননদের পাশে গিয়ে বসো। আয়াস জুতা খুলে আমার পাশে এসে বসলেন। আরোহী যেন আমাকে চিনেই না, আয়াসের পাশে বসে গল্প করেই যাচ্ছে। এখন দুধ ভাত খাওয়ানোর পালা। বিয়ের পর স্বামী স্ত্রী দুজন দুজনকে খাওয়াতে হয়।
আয়াস নিচের ঠোঁট কামড়ে মৃদু মৃদু হাসছে। রাগে সমস্ত শরীর পুড়ে যাচ্ছে আমার। আমাকে কিনা এখন এর হাতের খাবার খেতে হবে? আমি এক বাক্যে বলে দিলাম আমি এসব পারবো না খাওয়াতে। আয়াস সাথে সাথে আমার দিকে তাকালো। তুমি না বললেই কি হবে? বিয়ের দিন কোণে চুপচাপ বসে থাকো, আমরা যা করব সেটাই হবে, বুঝলে? ভাবি আয়াসকে বলল, মুগ্ধতার মুখে খাবার তুলে দাও। আয়াস নির্লজ্জের মতো খাবার নিয়ে আমার মুখে দিয়ে বলল, না খেলে হাত ছড়াবো না। তার হাত সরাতে দ্রুত খাবার গিলে ফেললাম। এবার মুগ্ধর পালা। আমাকে কয়েকবার বলাতে কাজ না হওয়ায় ভাবি আমার হাত ধরে আয়াসের গালে দুধ ভাত দেওয়াতে গেলে আয়াস আমার হাতে কামড়ে ধরে রেখেছে। এমন ভেবে ধরেছে ব্যথাও পাচ্ছি না, আবার হাতও বের করে আনতে পারছি না। আয়াস ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিচ্ছে। দাঁত কিরমির করে বললাম, হাত ছাড়ুন বলছি। ভাবি আমাকে বলছে, কি ব্যাপার মুগ্ধ, প্রথমে তো খাওয়াবে না, এখন হাতই সরাচ্ছ না? ভাবি চলো, তারা নিজেদের মধ্যে একটু সময় কাটাক। গাড়ি এসে যাবে এখনই, ও তাদের রওনা দিতে হবে। নিজেদের মাঝে কিছুক্ষণ কথা বলুক। ভাবি আর আরোহী চলে গেলে আয়াসকে বললাম, মানুষের মাঝে এটা কি করলেন? এখন কেউ নেই, তাহলে কি এখন? আমি আবারও রাগি মুডে বললাম, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনি একটা ঠক ছোট লোক মানুষ। আয়াস উঠে গিয়ে হাত ধুয়ে বললেন, নেক্সট টাইম না জেনে শুনে কিছু বলবে না। আমি আন্দাজে কথা বলা পছন্দ করি না একদম। এক্ষুনি ব্যাগ গুছিয়ে নাও, আমাদের বেরোতে হবে। বাইরে গাড়ি হর্ন দিচ্ছে বারবার। এরই মাঝে দেখি আম্মু আর খালামণি আমার ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছে। আমাকে এক্ষুনি আমার প্রিয় বাড়িটা ছেড়ে বিদায় নিতে হবে। কেমন দুঃস্বপ্নের মতো বদলে গেল সব কিছু। একটা রাত আমার জীবন বদলে দিল। অনেক রহস্য অজানা থেকে গেল। নিজের প্রেমিকের বিয়ে দিয়ে আরোহীর নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। আজ আর আরোহীর সাথে এ ব্যাপারে কোনো কথা বলার সুযোগ হলো না। এক্ষুনি বিদায় দেওয়া হবে আমাকে। অভিকে বলাও হলো না আমার বিয়ে হয়ে গিয়েছে। অভি, এই নিউজটা কিভাবে দিব আমি অভিকে? অভি আর আমাকে নিয়ে এমন একটা বিয়ের স্বপ্নই তো আমি দেখেছিলাম। মা বাবা জেনে শুনেই বা কেন অভির সাথে আমার বিয়ে দিল না? এই আয়াসকে ঘিরে কি কোনো অন্য কাহিনী আছে? সবটাই অজানা আমার। এক আকাশ অভিমান নিয়ে রওনা হলাম শ্বশুর বাড়ি। প্রচন্ড কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও চোখের পানি না ফেলে গাড়িতে গিয়ে উঠলাম। মা বাবার প্রতি রেখে গেলাম ভীষণ রাগ, ক্ষোভ আর অভিমান। জীবনটা তো এমন না হলেও পারত। একটা মেয়ে বোঝে এই কষ্ট, নিজের ভালোবাসার মানুষ ছেড়ে হুট করে অন্য কারোর সাথে বিয়ে হওয়ার কষ্ট। অভির জন্য ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেউ আমার মুখে অভির নাম শুনতেই চাইছে না। কিছুক্ষণ আগে বিয়ে হওয়া মানুষটাকে জোর করে জুড়ে দেওয়া হলো আমার জীবনের সাথে, যাকে চাইলেও কখনো ভালোবাসতে পারবো না। মনের মাঝ থেকে অভির নাম কেটে তার নাম কোনোদিন লিখতে পারবো না। 3 অক্ষরের কবুলের এত শক্তি আগে বুঝিনি। যার নামে কবুল পড়েছি, আজ আমার ইচ্ছে না থাকলেও তার সাথে যেতে হবে। বুক ফাটা আর্তনাদ নিয়ে বসে আছি গাড়িতে। বাবা আমার কাছে এসে চোখের পানি ফেলে বললেন, মা, একদিন বুঝবি, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। আমাদের উপর অনেক রাগ করেছিস, তাই না? খুব শীঘ্রই তুই বুঝবি আমরা ঠিক ছিলাম। বাবার একথার কোনো উত্তর আমি দিলাম না। ভীষণ রাগ অভিমানে কোনো উত্তর আমার দিতে ইচ্ছে করলো না। খুব বলতে ইচ্ছে করছিল, এটা কেমন ভালো চাও বাবা? আমার মনের চাওয়ার কি কোনো গুরুত্ব নেই, যেখানে আমি নিজেই হ্যাপি না? কিন্তু কিছুই বললাম না। আম্মু ওপাশে কাঁদছে, খালামণি বোঝাচ্ছে আম্মুকে। আমার ছোট বোন শ্রুতিও কাঁদছে খুব। খালু এগিয়ে এসে বললেন, খালুর কথারও কোনো উত্তর দিলাম না আমি। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। এদের থেকে দূরে গেলেই যেন শান্তি পাবো। বিয়ের পর মেয়ের বাড়ি থেকে একজন সাথে চাই। আমার সাথে আরোহীকে পাঠানো হলো আর শ্রুতিকে। এ ব্যাপারটা আরো অবাক করলো আমাকে। আরোহী, যার সাথে আয়েশের বিয়ে ঠিক হয়েছিল, বিয়েটা হলো না, অথচ তার বাড়িতে কনের সাথে কিভাবে যাবে? খুব অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি আমি। আমার সব প্রশ্নের উত্তর আরোহীকে দিতেই হবে। কোন জন্মের প্রতিশোধ নিয়েছে আরোহী আমার থেকে? এর উত্তর দিতেই হবে আরোহীকে। নিজের জীবনের সব কথা যার সাথে শেয়ার করেছি,
সব থেকে ক্লোজ ছিল যে আমার সাথে, সে আমার জীবন নিয়ে গেম খেললো, কিন্তু কেন? কোনো কিছুই আমার মাথায় আসছে না। গাড়িতে আমি জানালার পাশে বসলাম। আমার পাশে আয়াস বসেছে, পেছনের সিটে আয়াসের মা শ্রুতি আর আরোহী বসেছে। ড্রাইভারের পাশে আয়াসের বাবা বসেছেন। আরোহীদের বাড়ি থেকে গাড়িতে করে 10 মিনিটও লাগলো না আয়াসদের বাড়ি। পাশাপাশি এলাকাতে আরোহী আর আয়াসের বাসা। গাড়ি থেকে সবাই নেমে গেলেও আমি চুপচাপ বসে রইলাম। আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি। খেয়াল নেই গাড়ি থেমে গিয়েছে। আয়াসের মা বললেন, আয়াস, বৌমাকে নিয়ে এসো। তুমি নেমে এলে কেন? বৌমাকে রেখে এলে কেন? আম্মু, তোমার বৌমা গাড়ি চালাতে পারে অথচ গাড়ি থেকে নামতে পারে না। তোমার বৌমা কি বাচ্চা যে নামতে পারে না? নিশ্চয়ই অন্য কোনো কারণে বসে আছে। তুমি ওকে নিয়ে এসো, আমরা ভেতরে যাচ্ছি। অনেক রাত হয়েছে, সবাই ক্লান্ত, সবারই রেস্ট আর ঘুমের প্রয়োজন এখন। আয়েশের আম্মু সহ সবাই ভিতরে চলে গেল। আয়েশ কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলছে, জিলেপি বানানোর মন্ত্র দিয়ে নিশ্চয়ই মেয়ে মানুষ বানানো, না হলে এত প্যাচ কেন আল্লাহ তাদের ভেতরে? এটুকু বলেই আমার কাছে এসে ফিসফিস করে বললেন, সত্যি কি গাড়ি থেকে নামতে পারো না, নাকি এই হ্যান্ডসাম ছেলের কোলে ওঠার জন্য এত বাহানা? একবার কোলে নিয়ে আমার হাত ব্যথা হয়েছে, আমার পক্ষে আর কোলে নেওয়া কিছুতেই সম্ভব নয় তোমাকে। তুমি যদি ভেবে থাকো রোজ রোজ নায়কদের মতো কোলে তুলে নিয়ে যাব তোমায়, এটা ভাবা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি কোনো সিনেমার নায়ক না, বুঝলে ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস। তাও নেওয়া যেত কোলে, কিন্তু মেয়ে মানুষ যে এত ভারী হতে পারে তা তোমাকে উঁচু না করলে বুঝতাম না। এত মোটু কেন তুমি? হ্যাঁ, কি খাও তুমি? নিজের ফিগার মেনটেন করতে পারো না? এত মোটা মেয়ে আমার জীবনে দেখিনি। তোমাকে 5 বার কোলে নিলেই আমার ইন্নালিল্লাহ হয়ে যাবে শিওর। আর্মি ট্রেনিংয়ে পাঠানো প্রয়োজন তোমাকে। প্রচন্ড রাগী মুটে আয়েশের দিকে তাকিয়ে বললাম, আজে বাজে কথা ছাড়া বলতে পারেন না? আমাকে বিয়ে করেছেন কি এইসব আজে বাজে কথা শোনানোর জন্য? আয়াস এইবার মাথায় হাত চালিয়ে বিড়বিড় করে বলল, ইয়া হাবিবি, যাক মুখ দিয়ে কথা বের হয়েছে। আমি তো ভেবেছিলাম 2 ঠোঁটের মধ্যে কি সুপারগ্লু লেগে এটে গিয়েছে নাকি। গাড়িতে একদম মুড অফ করে এলে। বাই দ্য ওয়ে, তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে আজে বাজে কথা ছাড়া আর কিচ্ছু শোনানোর জন্য আপনি আমাকে বিয়ে করেননি। এটা ছাড়া আর কোনো কারণ নেই বিয়ে করার। ও রিয়েলি? আজ জানলাম ছেলেরা বিয়ে করে বউকে আজে বাজে কথা শোনানোর জন্য। সব ছেলের সাথে নিজেকে গোলাবেন না। সব ছেলে আপনার মতো বিদঘুটে আর ঠোঁট কাটা টাইপ হয় না, বুঝছেন? কিছু ছেলে রোমান্টিকও হয়। তোমার সো কল বয়ফ্রেন্ড বুঝি খুব রোমান্টিক ছিল? শিওর ছিল। আপনার মতো পা থেকে মাথা পর্যন্ত জ্বলানো কথা বলতো না। ও আচ্ছা, কি জানো তার নাম? অভি। তোমার জীবন থেকে অভি নামটা কেটে আয়াস নামটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে মিসেস মুগ্ধতা। আমার মন থেকে অভি নামটা কোনোদিন কাটবে না। তোমার জন্য এটাই ভালো হবে, যত দ্রুত অভি নামটা মুছে আমার নামটা লিখবে। অভির নাম কোনোদিন আমার মন থেকে মুছবে না। আমি মুছিয়ে দিব সে নাম, আর আমার নামটা সারা জীবনের মতো তোমার মনে লিখে দিব। যে নাম ভালোবাসা দিয়ে লেখা, সেটা মুছে ফেলা যায় না। মুগ্ধতা, তুমিও ভালোবাসবে আমায়, আর আমার নামটা লিখবে। কোনো দিন সেটা হবে না। চ্যালেঞ্জ করো না, তুমি হেরে যাবে। কেন? কারোর সাথে চ্যালেঞ্জ করে আমাকে বিয়ে করেছেন বুঝি, যে আমি আপনার প্রেমে পড়বই? শুনুন, আপনার কি মনে হয় আমি কিছুই জানি না? হয়তো অনেক কিছু জানো, আবার কিছুই জানো না, তবে একটু বেশি বোঝো তুমি। বেশি বোঝার জন্য আজ এভাবে বিয়ে হয়েছে তোমার। নো নো, চেতে যেও না। যাদের ওজন বেশি তাদের সবারই এই সমস্যাটা আছে, তোমার একার নয়। সামান্য 54 কেজি 100 গ্রাম ওজনের একটি মেয়ে উঁচু করে যে হাঁপিয়ে যায়, সে কিনা আর্মি অফিসার? কে দিয়েছে আপনাকে এই জব? যে দিয়েছে সে কি তাহলে মারাত্মক কোনো ভুল করে ফেলেছে? বলেই আমাকে আবারও কোলে তুলে গাড়ি থেকে নামিয়ে ঘরের ভিতর নিয়ে গেল। গাজীপুরের শহর থেকে একটু দূরে আয়েশদের বাসা। না শহর না গ্রাম, চারিদিকে দেখে যা মনে হচ্ছে। তবে আয়াসদের বাড়িটা ভীষণ সুন্দর। একতলা বিশিষ্ট এই বাড়িটা চোখে তাক লাগানোর মতো সুন্দর। আগে কখনো একতলা বাড়ি এতটা সুন্দর দেখিনি। বাড়িতে ঢুকতে বিশাল বড় গেট, গেটের সামনে উঠান, তারপরে বিল্ডিংটা। বাঙ্গি কালারের ওয়াল বেশ সুন্দর দেখতে। আয়াস আমাকে কোলে তুলে নিয়ে বাড়িতে প্রবেশ করতে করতে বলল, মুগ্ধতা, আমার বিশাল কোনো বিল্ডিং নেই, গরিবের এই কুড়ে ঘর কি তোমার পছন্দ হয়েছে? তার কথা শুনে মনে হচ্ছে যেন বাড়িটা আমার জন্যই বানানো। আমি সাথে সাথেই বললাম, এমন ভাবে বলছেন যেন বাড়িটা আমার জন্য বানিয়েছেন। আয়েশ মৃদু হেসে বলল, অনেক ভালো। তার কথা আমার মাথার উপর দিয়ে গেল। মাঝে মাঝে আজগুবি কিছু কথা বলছে। বিয়ের আগে যে মোট নিয়ে আমাকে ভয় দেখালো, তার কোনোটাই এখনো ওনার মাঝে নেই।
খুব আশ্চর্য লাগছে আমার কাছে ব্যাপারটা। আমাকে নিয়ে আয়েশের রুমে বসিয়ে দেওয়া হলো। আয়েশের রুমটাও দেখতে খুব সুন্দর, বেশ বড় একটা রুম, সুন্দর খাট, আলমারি, সিঙ্গেল সোফা। আয়েশের মতোই পরিপাটি আয়েশের রুম। আয়েশের মা বাবা আমার পাশে এসে বসে বললেন, মা মুগ্ধতা একদম ভেবো না। জানি তোমার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তবে তুমি সবকিছু স্বাভাবিক মনে করো। আজ থেকে আমাদের মা বাবা বলেই দেখো। এই বাড়িতে কোনো ঝামেলা নেই। আয়াস ছুটিতে এসেছে, ছুটি শেষ হলে আয়াসের সাথে তুমিও চলে যেও। যেখানে আয়াস থাকে তুমিও সেখানে থেকো। আমার আরেকটা ছোট ছেলে আছে, তোমার ভাইয়ের মতো। ও বাড়িতে নেই, থাকলে দেখতে ভাবি ভাবি করে পাগল করে ফেলতো। ছোট ছেলেটা বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছে। আমার এই 2 ছেলে নিয়ে সুখের পরিবার। তুমি আমার মেয়ে আজ থেকে। কখনো কোনো অসুবিধা হলে আমাদের জানাবে, ঠিক আছে? মা, অনেক রাত হয়ে গিয়েছে, অনেক গরম লাগলে ফ্রেশ হয়ে নাও বা গোসল করে নাও, দেখবে ভালো লাগবে তোমার। আয়েশের মা বাবা বাইরে চলে গেলে দেখলাম আয়াস আরোহীকে বলছে, তুমি মুগ্ধতাকে কেন বলে দিয়েছো যে মুগ্ধতাকে আমার প্রেমে ফেলে ছাড়বো? আমি এসব বলিনি কিছুই। আয়াস রাগে দাঁতে দাঁত চেপে বলল, তুমি বলনি তাহলে কে বলেছে? তুমি আর আমি ছাড়া তো এসব কথা পৃথিবীর আর কেউ জানে না। আমাদের প্ল্যান কি অন্য কারো জানার কথা? আরোহী আয়াসকে নিয়ে খানিকটা আড়ালে নিয়ে গেল। আমার মাথায় আসছে না তারা আসলে কি বলাবলি করছে। রুমটা ফাঁকা, কোথাও কেউ নেই। আয়াস আরোহীর সাথে পাশেই কোথাও গিয়েছে। কেউ নেই এই সুযোগে সুটকেস থেকে ফোনটা বের করে পাওয়ার অন করলাম, আর সাথে সাথে অফিকে কল দিলাম। অফির ফোন সুইচ অফ বলছে। অফি নিশ্চয়ই ফোন সুইচ অফ রেখেই ঘুমিয়েছে। অফিকে একটা মেসেজ করলাম, অভি, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমার সাথে অনেক কিছু ঘটে গিয়েছে, সেটা ফোনে বলা সম্ভব নয়। আমার সাথে যে কোনোভাবে দেখা করো, না হলে আমাদের আর দেখা হবে না। আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব অভি, প্লিজ আমাকে বাঁচাও। আমি কোথায় ফেসে গিয়েছি জানি না। অভিকে মেসেজ করেই আবার ফোনের সুইচ অফ করে রেখে দিলাম সুটকেসে। আয়াসকে দেখে যা বুঝলাম, আমার বয়ফ্রেন্ড আছে জেনেও যখন বিয়ে করেছে, তার মানে কিছুতেই আমাকে অভির সাথে যোগাযোগ করতে দিবে না। আমার কাছে ফোন আছে জানলে ও ফোন নিশ্চয়ই নিয়ে নিবে। যেভাবেই হোক আমাকে অভির সাথে যোগাযোগ রাখতে হবে। খাটের কোনায় গম্ভীরভাবে বসে আছি, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এরই মাঝে শ্রুতি এলো আমার পাশে। শ্রুতির গায়ে লাল একটা রানী ফ্রক। শ্রুতিকে বললাম, এখনো ঘুরে বেড়াচ্ছিস, ঘুমাবি না তুই? ঘুম আসছে না আপুই, এই বাড়িটা না ভীষণ সুন্দর, আমার ঘুরে দেখতে খুব ভালো লাগছে। আর জানো আপুই, ওই যে আমার দুলা ভাই আছে না, মানে আয়াস ভাইয়াকে না আমার ভীষণ পছন্দ হয়েছে জানো। ভাইয়া না খুব সুন্দরভাবে কথা বলে, তাছাড়া দেখতেও না সিরিয়ালের নায়কদের মতো। আর আয়াস ভাইয়ের যে বাবা মা আছে না, ওনারা আরো ভালো। শ্রুতির দিকে তাকিয়ে বেশ বুঝতে পারলাম আয়াস শ্রুতির ব্রেন ওয়াশ ভালোই করেছে। আয়েশের অতি প্রশংসা এই মুহূর্তে আমার মোটেও ভালো লাগছে না। বেশ বিরক্তি নিয়ে শ্রুতিকে বললাম, মানুষের বাইরের চেহারাটা আসল নয় শ্রুতি, ভেতরটাই আসল। তুই এখনো অনেক ছোট। মানুষ থেকে কিভাবে বুঝবি কে ভালো আর কে খারাপ? দেখো আপুই, আমি কিন্তু ক্লাস 7-এ পড়ি, একদমই বাচ্চা না। আমার সব বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, তারা বাচ্চা নেওয়ার প্ল্যানও করছে। আমাকে অতটা বাচ্চা ভাবাও ঠিক না, বুঝলে? তোমার ওই বয়ফ্রেন্ড অভিকে আমার ভালো লাগতো না, তা থেকে আয়াস ভাইয়া অনেক ভালো, বুঝেছো? শ্রুতির কথা শুনে মাথা ঘোরাচ্ছে আমার। ক্লাস 7-এ পড়া মেয়ের কিনা বান্ধবীরা বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। আসলে কোন যুগে এসে পড়লাম? শ্রুতিকে বললাম, বাবা আমার বিয়ে না দিয়ে তোর বিয়ে দিলে ভালো হতো। বাবাকে বলবো আমার বিয়ে যেন আয়াস ভাইয়ের মতো কোনো হ্যান্ডসামের সাথেই দেয়, আমি তোমার মতো অত রাগারাগি করবো না। শ্রুতির কথা শুনে এক চক্কর মাথা ঘোরালো আমার। ভীষণ দুশ্চিন্তায় আছি আমি। মানুষের মন বলা তো যায় না। আয়াস যদি আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, আমি তো জোর করে কিছুই করতে পারবো না। এমনকি মানুষকে বলতেও পারবো না আমার সাথে কি করেছে। নিজেকে বাঁচাতে মনে মনে ভাবলাম শ্রুতিকে আমার কাছে ঘুমাতে বলবো। শ্রুতিকে বললাম, শোন শ্রুতি, আমি ওয়াশরুমে যাচ্ছি চেঞ্জ করতে, তুই কিন্তু আমার পাশেই ঘুমাবি। অচেনা বাড়ি, অন্য কারো পাশে ঘুমোতে হবে না তোর। শ্রুতি মাথা নেড়ে বলল, আচ্ছা আপুই, তুমি যাও, আমি এখানে শুয়ে পড়ছি।
ওয়াশরুমে গিয়ে ভারী শাড়ি গহনা চেঞ্জ করে নিলাম। গায়ে একটু পানি লাগতেই ভীষণ ভালো লাগলো। এই মুহূর্তে গোসল করলে বোধহয় বেশি ফ্রেশ লাগবে। ঝর্ণা ছেড়ে গোসল সেরে নিলাম। কতক্ষণ গোসল করলাম খেয়াল নেই। নতুন বউর সাথে কোনো থ্রি পিস নেই, আছে শুধু শাড়ি। আমি তো শাড়ি পরতে জানি না, কাকে ডাকবো? শ্রুতি তো শাড়ি পরাতে জানে না, আরোহীকে ডাকবো? ষাঁড়ের মতো চিৎকার করে নতুন বউয়ের ডাকা কি শোভনীয় দেখাবে? মনে মনে ভাবলাম শ্রুতিকে বলবো আরোহীকে একটু ডেকে দে। এই সুযোগে আরোহীকে সব প্রশ্নও করা যাবে। গায়ে খুব ভালোভাবে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুমের দরজা হালকা একটু খুলে ডাকলাম, শ্রুতি একটু আরোহীকে ডাকবি? আমি শাড়ি পরতে পারছি না। কয়েকবার ডাকাডাকির পর শ্রুতির কোনো আওয়াজ না পেয়ে দরজা পুরোটা খুলতেই দেখি আমার সামনে আয়াস দাঁড়িয়ে আছে। আয়াসকে দেখেই মাথা ঘূর্ণি পাকের মতো ঘুরছে। লজ্জায় মনে হচ্ছে ফ্লোর ফাঁকা হয়ে যাক আর আমি ভিতরে চলে যাই। ছি, উনি আমাকে এই বিশ্রী অবস্থায় দেখে ফেললেন। দ্রুত খুলে রাখা বেনারসি গায়ে চড়ালাম। আয়াস আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখছে। মানুষ এত অসভ্য কিভাবে হতে পারে? আয়াসকে বললাম, এ কি, আপনি না বলে কই নক না করে প্রবেশ করেছেন কেন? আয়াস ভ্রু বাঁকিয়ে বলল, হাউ স্ট্রেঞ্জ, বউ আমার, রুম আমার, ওয়াশরুম আমার, এখানে কি আসে যাই আমার নক করে আসা আর না আসাতে? আর এখন লজ্জা পেয়ে লাভ কি সুইটহার্ট? যা দেখার দেখা তো হয়েই গিয়েছে। আপনি এক্ষুনি বেরোন আগে এখান থেকে। আরোহীকে ডেকে বলুন আমাকে হেল্প করতে। আরোহী ঘুমিয়েছে। শ্রুতিকে ডাকুন, শ্রুতি হেল্প করবে। আমার একমাত্র শালিকা, ও ঘুমিয়েছে। উনি আমার দিকে তাকিয়ে আছেন, ঠিক যেন আমার চোখের তারার দিকে তাকিয়ে আছেন। অদ্ভুত সেই চাহনি, যেন মনোমুগ্ধকর কিছু দেখছেন উনি। আমার মুখের উপর ভেজা ছিঁড়ি কতগুলো চুল সরিয়ে কানের পিছনে গুজে দিয়ে পড়লেন, মুগ্ধ। আমি বেশ অবাক হয়ে বললাম, আপনিও আমাকে মুগ্ধ নামে ডাকছেন? না মানে তোমার পুরোটাই মুগ্ধতায় ভরপুর। তোমার দিকে তাকালে মনে হয় একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেল আমাকে। আমি চুপচাপ ওনার কথা শুনছি। ওনাকে ধাক্কা মেরে বললাম, ফ্ল্যাটিং করছেন? কি ভেবেছেন আমাকে এসব বলে পটাবেন? মুগ্ধতা অত সহজে কারো ছলনাই ধরা দিবে না। আয়াস আমার এসব কথায় পাত্তা না দিয়ে বলল, মুগ্ধতা জাস্ট টাওয়েল পরে শরীর জুড়ে পানি নিয়ে খোলা চুলে দাঁড়িয়ে আমার দ্বারা অনর্থ করতে চাও নাকি? আমার দ্বারা কোনো অনর্থ হলে আমাকে দোষ দিতে পারবে না কিন্তু। কিসের অনর্থ শুনি? আপনি ওয়াশরুমে এসেছেন কেন? আমি কি ডেকেছি নাকি আপনাকে? উনি আমার দুই হাতের কবজি ধরে বললেন, একসাথে শাওয়ার নিতে এসেছি, এতে প্রেম ভালোবাসা বাড়ে। হেল ইওর ভালোবাসা, আমি মাত্রই শাওয়ার নিয়েছি। আরেকবার নেওয়া যাবে না এমন কোনো রুলস আছে নাকি ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস? এটুকু বলেই আয়াস পানির ঝর্ণা ছেড়ে দিল আর বলল, ভুলভাল কিছু বলো না, ফিউচারে তোমাকেই পস্তাতে হবে। যেদিন আমাকে ভালোবেসে ফেলবে এসব কথার জন্য নিজেই কষ্ট পাবে। ইউ নো হোয়াট? আয়েশের মুখের দিকে তাকিয়ে ভাবছি এতটা রহস্যময় কথা কেন বলেন উনি। আয়েশ গায়ের গেঞ্জি খুলে খালি গায়ে শাওয়ার নিচ্ছে। ফর্সা সরু নাকের মাথায় ছোট্ট একটা তিলে আয়েশকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ভেজার পরে আয়েশকে ভীষণ স্নিগ্ধ লাগছে। আমার মাথায়ও পানি পড়ছে, ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যাই। বেশ অস্বস্তিও লাগছে আমার। আয়েশ আমার দিকে তাকিয়ে আমার দুই হাতের দুই কবজি ধরে পড়ল, পৃথিবীর সব মুগ্ধতা কি তোমার মাঝেই আছে? আয়েশের চোখের দিকে তাকিয়ে দেখলাম ভীষণ মায়া ভরা চোখেই আয়েশ কথাটা বলল। আয়েশের থেকে বাঁচতে বললাম, অসভ্য মানুষ একটা, ছাড়ুন আমায়। আয়েশ আমাকে ছেড়ে দিয়ে বলল, কি ভাবছো তোমার সাথে রোমান্টিক শাওয়ার নিলাম? নো মুগ্ধতা, লেডিস ফার্স্ট ব্যাপারটা আমার পছন্দ নয়, এই জন্য আরেকবার ও তোমাকে ভেজালাম, লেডিস ফার্স্ট হতে দিলাম না। এবার সরো, আমি বাইরে গিয়ে চেঞ্জ করব। মানুষটার কি অদ্ভুত বিহেভিয়ার। উনি তো বাইরে চলে গেল, আমি ভেজা শরীরে ভেতরে দাঁড়িয়ে আছি। ভেতরে থাকা শাড়িও ভিজে গিয়েছে। বাধ্য হয়ে ভিজে চুপচুপে কাপড়ের পানি সহ রুমের ভিতরে প্রবেশ করলাম। ফ্লোর পানিতে ভিজে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। আয়েশকে দেখলাম কালো ট্রাউজার আর কালো গেঞ্জি পরে চুল মুছছে। আমাকে দেখা মাত্রই আয়েশ আমার দিকে তাকালো। স্টুপিডের মতো কাজ করছো, নিজেই ওখানে আচার খাবে আর আমাকে নায়কের মতো ধরতে হবে? কোন জন্মের নায়িকা হওয়ার শখ মেটাচ্ছ বুঝলাম না। এই পড়ে গিয়ে আমার গায়ের উপর পড়ছো, গাড়ি থেকে কোলে উঠে বাড়িতে প্রবেশ করছো, আবার একসাথে শাওয়ার নিতে প্রায় খালি গায়ে।
ওয়াশরুমে ওয়েট করছো, এখন আবার চাইছো আমি তোমায় শাড়ি পরিয়ে দেই, তাই না? ভীষণ রাগে মন চাচ্ছে আয়েশের গলা টিপে দিই। মানুষ এত বানিয়ে বানিয়ে কিভাবে কথা বলতে পারে? আয়েশকে বিরক্তি নিয়ে বললাম, আপনার জন্ম কোন লগ্নে হয়েছিল? বাজে কথা বলার লগ্নে, তাই না? আপনাকে নিয়ে আমি কিছুই ভাবছি না, ওকে? আরে থাক, বুঝি মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আসো আমি তোমায় হেল্প করি। ঘরের মধ্যে তাকিয়ে দেখি শ্রুতি নেই। আয়েশকে বললাম, শ্রুতি কোথায়? আরোহীর পাশে ঘুমাতে গিয়েছে। শ্রুতি এখানে না ঘুমিয়ে চলে গেল? আমার কি হবে তাহলে সেটাই ভাবছি। এর মাঝেই আয়েশ আবার বলল, এইভাবে খাম্বার মতো ভেজা কাপড়ে দাঁড়িয়ে রুমটা বন্যায় না ভাসিয়ে আগে চেঞ্জ করো। জানি নিজে পারবে না, আমি হেল্প করছি। নো নিড ইউর হেল্প। ওকে ফাইন, আমি ঘুমোতে যাচ্ছি, সারা রাত এখানে দাঁড়িয়ে থাকো। আয়েশকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে বিভোর হয়ে আছে। রুমের সাদা আলোতে আয়েশের ফর্সা গাল আরো সাদা লাগছে। চারিদিক নিস্তব্ধতা, শুধু ফ্যানের শব্দ ছাড়া চারিদিকে আর কোনো শব্দ নেই। আমি কি করব বুঝতে না পেরে দাঁড়িয়ে আছি। আসলে অপরিচিত জায়গা বেশিরভাগ টাইম ঘাবড়ে যেতে হয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। ঘাবড়ে গিয়ে কি করব বুঝতে পারছি না। কখনো কি ভেবেছিলাম জীবনে এমন কঠিন পরিস্থিতি আসবে? আয়েশের বন্ধ করা চোখ দুটো 5 মিনিট পরে খুলে আমার দিকে তাকিয়ে বলল, এই হ্যালো, নববধূ লাইট অফ না করলে আমার তোমার ডিয়ার হাজবেন্ডের ঘুম হয় না। শাড়ি পরতে হেল্প করতে দিলে না, ওকে ফাইন, আমাকে অন্তত ঘুমোতে হেল্প করো। জাস্ট লাইটটা অফ করো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, অনেক ক্লান্ত আমি। আয়েশের দিকে তাকিয়ে বুঝলাম তার সত্যি ঘুম পাচ্ছে হয়তো। কাউকে ঘুমোতে দেখলেও মনে হচ্ছে সবার মনে কতটা আনন্দ থাকলে নিশ্চিন্তে ঘুমোতে পারে। আমার চোখের ঘুম চিরদিনের মতো বিলীন হয়ে গিয়েছে। হয়তো এই দুচোখে আর কখনো নিদ্রা আসবে না। ঘুমেরা আর কখনো ঘুমের জগতে হাতছানি দিবে না। যারা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আয়েশের দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে আয়েশের কথার কোনো উত্তর না দিয়ে সুটকেস থেকে কালো একটি শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে নিজের মতো করে কোনো রকম শাড়ি পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে রুমের ভিতর এসে দাঁড়ালাম। বিয়ের আগে শখ করেও আমার কখনো শাড়ি পরা হয়নি। এই কারণে খুব ভালো অভিজ্ঞতা নেই শাড়ি পরাতে। এইদিকে আমারও ক্লান্ত লাগছে। একটু বিছানায় গিয়ে শুতে পারলে ভালো লাগতো, কিন্তু কোথায় কাঁথাবো সেটাই ভেবে পাচ্ছি না। চেনা নেই জানা নেই অচেনা একটি পুরুষের পাশে গিয়ে শুয়ে পড়ব, ভীষণ অস্বস্তি হচ্ছে আমার। যদি সে তার সুযোগ নিয়ে নেয়, ওনাকে দিয়ে বিশ্বাস নেই। সবকিছু জেনে বুঝে বিয়ে করতে পেরেছে, তার পক্ষে সবই সম্ভব। যে কোনো মেয়ের কাছে হঠাৎ একটি পুরুষের সাথে বেড শেয়ার করা অত্যন্ত অস্বস্তির। তবুও যদি আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হতো, তাকে মেনে নিতে পারতাম। কোনোভাবে তাকে সহ্য করতে পারছি না আমি। এরই মাঝে আয়াস বিছানা থেকে নেমে লাইট অফ করে বলল, একটা শাড়িও ঠিকভাবে পরতে পারো না, অথচ বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলে। তার এই বিরক্তিকর কথা আমার আরো বেশি খারাপ লাগছে। মুখ গম্ভীর করে তার দিকে তাকিয়ে বললাম, আপনাকে কে বলেছে আমি বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম? তো পাগল হয়েছিলে ছাড়া আর কি? তাহলে প্রেম করতে কেন? মানুষ কেন প্রেম করে? নিশ্চয়ই বিয়ে করার জন্য। পাগল যখন হওনি, তোমার সো কল বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য বাড়িতে ঘরে দরজা লাগিয়ে অনশনে বসেছিলে কেন? এইটুকু মেয়ে কিনা বিয়ের জন্য পাগল হয়ে গেছিল। আমার কাছে খুব আশ্চর্য লাগলো ব্যাপারটা। আমার বাড়িতে বিয়ে নিয়ে অশান্তি উনি কিভাবে জানলেন? অভির সাথে বিয়ে নিয়ে তো সত্যিই অশান্তি হয়েছিল, সেটা আয়াস কিভাবে জানলো? আয়েশের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। আয়েশ আমাকে একটা ধমক দিয়ে বলল, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো। যেভাবে শাড়ি পরে আছো এমনিতে খাম্বার মতো লম্বা তুমি, 5 ফিট 4 ইঞ্চি, প্রায় একটা খাম্বা তুমি। তাতে কালো শাড়ি পেঁচিয়েছো। রাতে এভাবে দেখলে পটল তুলে ফেলবো নিশ্চিত ভূত ভেবে। সোজা হয়ে দাঁড়াও, আমি ঠিক করে শাড়ি পরিয়ে দিচ্ছি। বিয়ে করা বউ তুমি আমার। আমি তোমাকে শাড়ি পরালে জাহান্নামে যাবে না বা ইজ্জত চলে যাবে না। আর হ্যাঁ, আমাকে মেয়ে মানুষ পাগল ভেবো না যে সুযোগ পেলেই তার ফায়দা উঠাবো। একদিন নিজেই কত বলবে, একটু কাছে আসো না, এখন আর আগের মতো আদর করো না কেন? অন্য কোনো মেয়ের সাথে চক্কর চলছে তাই না? কাছে না আসলে, ভালো না বাসলে অভিমানে গাল ফোলাবে। ভবিষ্যৎবাণী দিয়ে রাখলাম। তার দিকে তাকিয়ে ভাবছি মানুষ মন উক্তি এত খারাপ কথা কিভাবে বলতে পারে। নিজের মতো করে বকবক করতে করতে শাড়ি পরাচ্ছেন উনি। আয়েশকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম,
কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। আপনি যা ভাবছেন তা কোনো দিন হবে না। আমার ভালোবাসা, আমার স্বপ্ন সবটাই কেড়ে নিয়েছেন আপনি। কোনোদিন ক্ষমা করব না আপনাকে আমি। আমার মনে যতটা ঘৃণা আপনার জন্য, কিভাবে আশা করছেন আমি কখনো এসব বলবো? কনফিডেন্সই মানুষের শক্তি। যার নিজের উপর কনফিডেন্স নেই সে কেমন মানুষ? বাই দ্য ওয়ে, গুড নাইট। বাট তুমি কি সারা রাত জেগে থাকতে চাও নাকি? খেয়াল করলাম শাড়িটা পরানো হয়ে গিয়েছে। খুব যত্ন নিয়েই শাড়িটা পরিয়েছে। আয়েশকে বললাম, আমি ঘুমাবো কোথায়? আশ্চর্য, বিয়ে করা বউ আমার। আমার পাশে আমাকে চাইলে টাইট হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে পারো, আমি মাইন্ড করব না। কিছু না বলে বিরক্ত হয়ে তার দিকে তাকালাম। আমার পাশে ঘুমাবে না তো কি চিড়িয়াখানার বানরের সাথে ঘুমাবে? প্রশ্নবোধক চিহ্ন তার কথায়। আপনার পাশে ঘুমানো ইম্পসিবল। তোমার কোনো চৌধুরী পরিবারে বিয়ে হয়নি। এই বেডরুমে সোফা সেট থাকবে, যে সোফার উপর ঘুমাবে। একজন সিম্পল আর্মি অফিসারের সাথে বিয়ে হয়েছে। আমার সাথে সুন্দর সিম্পল একটা জীবন কাটানোর জন্য রেডি হও আর চুপচাপ আমার পাশে ঘুমাও। কথাটা বলেই আয়েশ লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। আমিও আয়েশের পাশে গিয়ে শুয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। বিশাল কোলবালিশ মাঝে দিয়ে বর্ডার দিলাম। বেডের একদম কর্নারে এসে শুয়ে আছি আমি। একটু হলেই পড়ে যাব। অন্যদিকে ঘুরে কাঁদছি আমি। ভীষণ কান্না পাচ্ছে আমার। কোনোভাবে নিজের কান্না আটকাতে পারছি না। অভিকে কি বলবো আমি? অভি যদি সুইসাইড করে, আমি কি এখন চাইলেই সবকিছু ছেড়ে চলে যেতে পারবো? কি করব আমি এখন? আমি এখন পালিয়ে গেলে সবাই মা বাবাকে ছিছি করবে। বাবা মানুষের মাঝে মুখ দেখাতে পারবে না। সেকেন্ডে সেকেন্ডে ভীষণ যন্ত্রণায় চলে উঠছে বুক, পড়ে যাচ্ছে মন। গভীর রাতে আমার বুক ফাটা আর্তনাদ শোনার জন্য কেউ জেগেছিল না। কয়েক ঘন্টার ব্যবধানে প্রিয় মানুষটা হারিয়ে গেল নিজের জীবন থেকে। মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। নিজেকে শেষ করে দিতে মন চাইছে। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা এতটা ভয়াবহ হতে পারে আগে বুঝিনি আমি। নিজেকে শেষ করে দিলেও বাবার সম্মান নষ্ট হবে। কেন ভাবছি বাবার কথা আমি? বাবা তো একটা বারও আমার মনের কষ্টের কথা ভাবলো না। মস্তিষ্কে সেকেন্ডে সেকেন্ডে অভির কথা নাড়া দিচ্ছে। ওর হাসি মস্তিষ্কে বিচরণ করছে। কাউকে ভালোবাসলে কি সহজে ভোলা যায়? এমন সময় আয়েশ আমার মুখের সামনে একটা টিস্যু হাত দিয়ে এগিয়ে ধরে বলল, বালিকা, তোমার কান্না শেষ হলে চোখের পানি মুছে নাও। বেহুদা কাঁদছ, 2 দিন পর আবার কাঁদবে কেন? আমি ছাড়া অন্য কারোর জন্য কেঁদেছিলে? আয়েশের কথার কোনো পাত্তা না দিয়ে অভির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আয়েশের কাজই অ্যাডভান্স কথা বলা। খুব ভোরে কোকিলের ডাকে ঘুম ভাঙল আমার। চারিদিকে কোকিলের মিষ্টি ডাক ভীষণ সুন্দর লাগছে। হালকা শীতে কোলবালিশ জড়িয়ে ধরে বেশ আরামে ঘুমোচ্ছি। হঠাৎ খেয়াল হলো কারো তপ্ত নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। অচেনা এক শরীরের গন্ধ, অচেনা পারফিউম, হাতের মধ্যে ছোট ছোট চুল বাজছে। হঠাৎ মস্তিষ্ক মাথা নেড়ে উঠল। আমার তো বিয়ে হয়ে গিয়েছে। কাল রাতে আয়েশের পাশে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে চোখ মেলে তাকিয়ে দেখি আয়েশের বুকে মাথা গুজে আছি আমি। কোলবালিশ ভেবে আয়েশকে জড়িয়ে ধরে রেখেছি। আয়েশও তার হাতের শক্ত বাঁধনে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। কি হয়েছিল কাল রাতে? আমরা এভাবে ঘুমিয়ে আছি কেন? অন্য কিছু হয়নি তো আবার? দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আমি। হঠাৎ বুক আঁতকে উঠল অজানা ব্যথায়। চিনচিন ব্যথায় কেঁপে উঠলাম আমি। সাথে সাথেই আয়েশের শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য আড়ামোড়া দিচ্ছি। তখনই আয়াস ঘুম ঘুম কণ্ঠে বলল, শুভ সকাল ডিয়ার মিসেস। আমি চোখ বড় বড় করে তাকিয়ে এক ঝাড়ি মেরে বিছানা ছেড়ে উঠে আয়াসকে বললাম, আমি আপনার কাছে কিভাবে গেলাম? কোলবালিশ নেই কেন? নিশ্চয়ই আপনি বালিশ সরিয়ে দিয়েছিলেন। আয়াস একটা হাই তুলে বলল, খুব তো আমাকে ঘৃণা করো। আমার কাছে আসবে না, কত বাহানা। কাল রাতে তো আমাকে আধমরা বানিয়ে ফেলছিলে। অত জোরে কেউ জড়িয়ে ধরে? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমার ঘুমের ফায়দা নেওয়ার চেষ্টা করছিলে তুমি। তাছাড়া সব কিছুতে আমার দোষ দেওয়ার চেষ্টা করো কেন? কে কাকে জড়িয়ে ধরে রেখেছিল শুনি? বাজে কথা একটুও বলবেন না। আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। আপনাকে কোলবালিশ ভেবেছিলাম আমি, ব্যাস এই ছাড়া আর কিচ্ছু না। কিছুটা অস্বস্তি আর কিছুটা লজ্জা মিশে একাকার হয়ে বাজে এক অনুভূতির সৃষ্টি হলো। ফ্রেশ হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি শ্রুতি চিপস খেয়ে বেড়াচ্ছে। শ্রুতিকে ডেকে বললাম, কাল রাতে আমার রুম ছেড়ে চলে এসেছিস কেন? দুলাভাই আমাকে বলল তোমার আপাই তোমাকে আরোহীর পাশে ঘুমাতে বলেছে, তাই তো চলে গেলাম। তাছাড়া আমি এমনিতেই চলে যেতাম।
আমি কি আর বুঝি না বাসরাত অন্য কারো দম্পতির মাঝে থাকতে নেই? এই, তুই এত পেকেছিস কেন রে শ্রুতি? মানুষটা তো আচ্ছা খারাপ। শ্রুতিকে ইচ্ছে করে ঘর থেকে তাড়িয়েছে, তার মানে বালিশও উনি সরিয়েছেন। আয়াসের মা আমাকে দেখেই বলল, মা মুগ্ধতা, এদিকে এসো। আয়েশের মায়ের সাথে ওনার রুমে গেলাম। আয়েশের মা আলমারি থেকে 2টি বালা বের করে আমার হাতে পরিয়ে দিয়ে বললেন, আমার বৌমার জন্য আমি নিজে টাকা জমিয়ে বানিয়েছি মা। অনেক ভালোবাসা দিয়ে বানানো এই চুড়ি। আজ 100, কাল 500, এভাবে অনেক দিন টাকা জমিয়ে এই চুড়ি আমি বানিয়েছি। আমার তো মেয়ে নেই মা, তুমি আমার মেয়ে। বালা দুটো হাতে পরে দেখলাম সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে হাত। আয়েশের মাকে বললাম, অনেক সুন্দর লাগছে মা বালা দুটো। আয়েশের মায়ের মুখ ভরা মমতা। তার কথা বলার ধরনে বুঝতে পারলাম আমাকে সে একদম নিজের মেয়ের মতো করেই ভালোবাসছেন। আয়েশের মায়ের ভালোবাসায় ঘেরা এই সংসার, প্রতিটি কোনায় কোনায় পরিপাটিভাবে সাজানো। আয়েশের মায়ের রুম থেকে বেরিয়ে অভির কথা ভাবছি। অভি মেসেজের উত্তর দিয়েছে কিনা ভেবে অস্থির লাগছে। নিশ্চয়ই কল দিয়ে দিয়ে পাগল করে ফেলছে। নিশ্চয়ই অনেক মেসেজ দিয়েছে। কি করব আমি? কারোর সামনে তো ফোন বের করতে পারছি না। বিয়ের পরের দিন সারা দিন বাড়িতে মানুষ এসেছে বউ দেখতে, একটা বারও ফোন দেখার সুযোগ পেলাম না। সারা দিন বউ দেখা দেখি চক করে কেটে গেল। রাতের বেলা আরোহীকে ফাঁকা পেয়ে হাত চেপে ধরে আয়েশের ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। আরোহী অপরাধীর মতো তাকিয়ে আছে আমার দিকে। আরোহীকে বললাম, কেন করলি এমন? কোন জন্মের প্রতিশোধ নেওয়ার ছিল? এসব কি বলছিস মুগ্ধ? আমি কি না তোর থেকে প্রতিশোধ নেব? কেন প্ল্যান করে আয়েশের সাথে আমার বিয়েটা দিয়ে দিলি? কেন অভির থেকে আমাকে আলাদা করলি? তুই জানতি না অভি আমার কাছে কত গুরুত্বপূর্ণ? অভিকে ছাড়া আমি মরে যাব আরোহী। আয়েশা তোকে ছাড়া মরে যাবে মুগ্ধ। আরোহীর মিথ্যা শুনে ভিতরের কষ্ট আরো বেড়ে গেল। আয়েশের উদ্দেশ্যে আমাকে তার প্রেমের ফাঁদে ফেলার আমি সেটা নিজেও কানে শুনেছি। হু ইজ আয়াস আরোহী? আমি কি আয়েশকে চিনি? অভি আর আমি দুজনকে চিনি। হু ইজ আয়াস? এখন এই কথা তুই বলা মানায় না মুগ্ধ। ও তোর স্বামী। আরোহী, এই বিয়ে আমার ইচ্ছেই হয়নি, তুই সেটা ভালো করেই জানিস। তুই এখন এসব বলছিস? এই বিয়ের পিছনে অন্য রহস্য আছে। বল আমাকে, তুই সবটা জানিস। মুগ্ধ, যা হয়েছে সবই পরিস্থিতির চাপে। এখানে কারো কোনো দোষ নেই। আমি এখন কিছুই বলতে চাই না। সময় হলে নিজেই সবটা বুঝবি। তোর কোনো রহস্য জানার ইন্টারেস্ট আমার নেই আরোহী। তোকে হেল্প করতে গিয়ে আমি ফেঁসে গিয়েছি। এখন তুই আমাকে হেল্প করবি। অভির সাথে আমি পালিয়ে যাব, আর তুই হেল্প করবি। তোর আর আয়েশের এসব ঝামেলায় আমি আর নেই। আয়াস তাহলে কাউকেই ছাড়বে না মুগ্ধ। না তুই, না অভি, না তোর ফ্যামিলি। অনেক ঝামেলা হবে মুগ্ধ। কিসের ঝামেলা? তোর সাথে না আয়েশের বিয়ে হবার কথা ছিল? তুই পালিয়েছিস বলে আয়েশ আমাকে বিয়ে করেছে। এখন তুই ফিরে এসেছিস বিয়ে কর আয়েশকে। আয়াস তো আমাকে ভালোবাসে না মুগ্ধ, আয়াস তোকে ভালোবাসে। মনে আছে মুগ্ধ, গত বছর বসন্ত উৎসবে তুই আর আমি ঘুরতে গিয়েছিলাম? সেখান থেকে আয়াস তোকে দেখেছিল, আর আয়াসের জীবনে বসন্ত হয়ে রং ছড়িয়েছিলিস। আয়াস প্রথম দেখাতেই তোকে ভালোবেসে ফেলেছিল। ভালোবাসা বোধ হয় এমনই হয় মুগ্ধ, এক পলকে হয়ে যায়। আয়াসেরও তাই। আয়াসের বিয়ে আমার সাথে ঠিক হলেও আয়াস পাগল ছিল তোর জন্য, ভীষণ পাগল ছিল। শুধু এইটুকু তোকে বলবো মুগ্ধ, আয়াস তোকে ভালোবেসে বিয়ে করেছে। তবে আর একটা কথা, বসন্ত উৎসবে আয়াস কিন্তু তোকেই দেখতে গিয়েছিল। জীবনে কিছু ঘটনা গোপনীয় থাকাটাই ভালো মুগ্ধ। কিছু সত্য জানতে নেই, জানলে কষ্ট বাড়ে। বাহ আরোহী বাহ, তাহলে তোর পালানোটা কি নাটক ছিল? আর তুই নিজেই তো আয়েশকে ভালোবাসিস। যাকে ভালোবাসিস তার সাথে বিয়ে ঠিক হবার পরেও বিয়ের আসর ছেড়ে পালানোর মানে কি? এসব কি ছিল আরোহী? এই মুহূর্তে আমি আর কিছুই বলতে চাই না মুগ্ধ। অনেক কিছু জানার মতো সঠিক সময় এখনো আসেনি মুগ্ধ। জাস্ট এইটুকু জেনে রাখ, আয়াস কোনো রিভেঞ্জ নিতে নয়, তোকে ভালোবেসে বিয়ে করেছে। আরোহী, আবারও মিথ্যা বলার ভীষণ অবাক হলাম আমি। কি হাইট করছে আরোহী? তুই আমার জীবনের এত বড় ক্ষতিটা না করলেও পারতি আরোহী। নিজে বাঁচতে আমাকে ফাঁসিয়ে দিলি। তোর সাথে আমার আর কোনো রিলেশন নেই আজ থেকে।
আজ থেকে ভুলে যাব তুই আমার সব থেকে আপন জন ছিলি। আয়েশের থেকে বেশি ঘৃণা তোর উপর হচ্ছে। আরে তোর মতো কাসিম থাকলে পৃথিবীতে মানুষ কাসিমদের আর বিশ্বাস করবে না। রুমে এসে দেখি আয়েশ ফোনে কথা বলছে, লাউড স্পিকারে দেওয়া ফোনটা। ফোনের ওপাশ থেকে শোনা যাচ্ছে, স্যার প্লিজ কিছু করুন আপনি। পুলিশের কাছে কতবার বলেছি, এখনো কিছু করতে পারলো না। আমার ছেলেটা দিন দিন নেশা করে আরো খারাপ হয়ে যাচ্ছে। কার কাছ থেকে মাদক নিচ্ছে আমরা বুঝতে পারছি না। আমার একটা মাত্র ছেলে স্যার। আমি ডিবি পুলিশকে কনফার্ম করছি পুরো এলাকা খোঁজ নিতে। চিন্তা করবেন না, অপরাধী ঠিকই ধরা পড়বে। আয়েশের ফোন কলের ব্যাপারে আর কিছুই বললাম না আমি। পরের দিন রওনা হলাম যশোর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। পরিবারের সবার থেকে বিদায় নিয়ে রওনা হলাম। ছোট প্রাইভেট কারে আয়েশের সাথে যশোরের উদ্দেশ্যে পাড়ি জমালাম। কাল কোথায় ছিলাম আর আজ কোথায় চলে যাচ্ছি, জীবন নাটকের মতোই হয়ে যায় মাঝে মাঝে। সারা রাস্তা গাড়ির কাজ সরিয়ে খেয়াল করছিলাম কোথাও অভিকে দেখা যায় কিনা, কিন্তু অভিকে কোথাও দেখতে পেলাম না। নিয়তির এক নিষ্ঠুর খেলায় কি হেরে যাবে ভালোবাসা? গাড়ির কাজ আয়াস উঠিয়ে দিল। আসার সময় রাস্তায় প্রচন্ড জ্যাম বেঁধেছে। গাড়ি প্রায় 1 ঘন্টা জ্যামে আটকে আছে। আয়াস বাইরে থেকে একটা হাত পাখা কিনে আমাকে বাতাস দিয়ে যাচ্ছে। পুরো 1 ঘন্টা আয়াস আমাকে বাতাস দিয়েছে, অথচ নিচে ঘেমে ভিজে গিয়েছে। আয়াসের এই ব্যবহারটা দেখে ভীষণ অবাক হলাম আমি। নিজে কষ্ট পাচ্ছে অথচ আমাকে কষ্ট পেতে দিচ্ছে না। গাড়িতে বসে বসে ভাবছি, এই কি সেই ছেলে যার সাথে বিয়ের কথা হয়েছিল? হঠাৎ একদিন কলেজ থেকে এসে শুনি আমার বিয়ের কথাবার্তা হচ্ছে। সেদিন আম্মুকে বলেছিলাম আমার বিয়ে নিয়ে ভেবো না আম্মু, প্লিজ, আমি অন্য একজনকে ভালোবাসি। আম্মু আমার গালে থাপ্পড় মেরে বলেছিল, তোমার বাবা যেখানে বিয়ে দেবে সেখানেই তোমার বিয়ে হবে। আম্মুর সাথে অনেক রাগারাগির পরে বাবা খালামণি আর খালুকে খবর দিয়েছিল। খালামণি আর খালু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল। সেদিন অফিস জন্য কেঁদে কেটে সুইসাইড করতে গিয়েছিলাম। তারপর খালামণি আমাকে বলেছিল ছেলেটাকে নিয়ে এসো, আমরা কথা বলি। ভীষণ খুশি হয়ে অভিকে আমার বাসায় ডেকেছিলাম। কয়েকদিন বাড়ির পরিবেশটা নিরিবিলি ছিল। অভি যখন বাড়িতে বিয়ের কথা বলল তখনই খালু বলল, মুগ্ধতা, ছেলেটাকে তুমি পছন্দ করো ঠিক আছে, আমাদেরও কোনো আপত্তি ছিল না। তবে আমরা জেনে বুঝে একটা খারাপ ছেলের সাথে তো তোমার বিয়ে দিতে পারি না। ছেলেটা বেকার হলেও বিয়ে দিতাম, কিন্তু চরিত্রটা ভালো হলে। এই ছেলের চরিত্র ভালো নয় মা মুগ্ধ। খালামণি, আম্মু, বাবা সবাই আমাকে বুঝিয়েছিল ছেলেটা ভালো নয়। অভিকে কারোর পছন্দ ছিল না। তারা আমাকে বারবার বোঝাচ্ছিল আমরা যেখানে বিয়ে ঠিক করেছি ছেলেটা অনেক ভালো, তোমাকে ভালো রাখবে। বাড়িতে সেদিন ক্লিয়ারভাবে বলে দিয়েছিলাম অভিকে তোমাদের পছন্দ নয় বলে ওর নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। অভি ভালো হোক আর খারাপ, আমার অভিকেই লাগবে। বাড়ির মানুষ যখন আমার বিরুদ্ধে চলে গেল কলেজ যাওয়া অফ করে দিয়েছিল আমার। অনেক অশান্তির পরে বাবা বলেছিল আমার এইচএসসি পরীক্ষার পরে অভির সাথে বিয়ে দিবে, কিন্তু এইচএসসি দেওয়ার পরে বাবা বলল, মুগ্ধতা, অবির রক্ত খুনির রক্ত। ওর বাবা একজন খুনি ছিল। ওই ফ্যামিলিতে তোমার বিয়ে কিছুতেই হবে না। অভির সাথে বিয়েতে কেউ রাজি না। সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। 7 দিন পরেই পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই জীবনটা কোথায় গিয়ে দাঁড়ালো পালিয়ে যাবার কথা শুধু আরোহী জানত। টানা 6 ঘন্টা জার্নির পর গাড়িটা এসে থামলো ক্যান্টনমেন্টের গেটে। গেটে একজন পুরুষ আর একজন মহিলা আর্মি বসে পাহারা দিচ্ছে। তাদের অনুমতি ছাড়া ভিতরে বাইরে কেউ যাতায়াত করতে পারে না। আয়াসকে দেখে গেটে ডিউটিরত 2 জন আর্মি সালাম দিল। আয়াস গাড়ি থেকে আমাদের ব্যাগপত্র নামিয়ে নিল। গাড়ি থেকে আমাকে নামতে দেখে তারা দুজনে আমার দিকে তাকিয়ে আছে। তারা এমন ভাবে তাকিয়ে আছে মানে তারা বুঝতে পারছে আমি আয়াসের ওয়াইফ, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আয়াস তাদের মুখভঙ্গি দেখে বলল, আপনাদের ভাবি। তারা দুজনে অবাক হাসি দিয়ে আমাকে সালাম দিয়ে বলল, স্যার খুব মানিয়েছে আপনাদের দুজনকে। আমি সালামের উত্তর দিয়ে আর কিছুই বললাম না, কেননা আমার কিছুই বলতে ইচ্ছে করছে না। এই লোকটার বউ হিসেবে ভাবি ডাক আমার আরো জঘন্য লাগছে। আয়াস যেন এমন কথা শুনে খুশিতে গদগদ ভাব, মুখে অত্যন্ত মিষ্টি হাসি নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ।
আয়েশের সাথে ক্যান্টনমেন্টের ভেতরে গেলাম। ক্যান্টনমেন্টের এরিয়া যে এত বড় হতে পারে অনুমান ছিল না আমার। ভেতরে বিভিন্ন ফলের গাছে, পুকুর, ফুলের গাছ, অনেকগুলো বিল্ডিং, সব মিলিয়ে বিশাল এক এরিয়া। তবে আমার ভীষণ পছন্দ হয়েছে। আয়েশকে বললাম, আমরা কি এখানেই থাকবো? না, আমি বাসা নিয়েছি পাশেই, সেখানেই থাকবো। এখানে আমার কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে একেবারে বের হব। এখানে তো আর থাকবো না, তাই জিনিসগুলো রেখে তো লাভ নেই। ও, তাহলে আমাকে একবারে সেই বাসায় রেখে আপনার জিনিস নিয়ে যেতেন। তোমাকে রেখে আসলে গিয়ে যদি আর না পেতাম? কেন, আমি কি হারিয়ে যেতাম? তোমার দ্বারা সবই সম্ভব মেয়ে। মানে আমাকে এক বিন্দু নিচের থেকে কাজ ছাড়া করছেন না? এভাবে জোর করে আমাকে কতদিন আটকে রাখবেন উনি? ভীষণ অবাক হচ্ছি ওনার ব্যবহারে। সারাক্ষণ চোখে চোখে রাখছেন আমাকে। ব্যাপারটা আরো বিরক্ত করছে আমাকে। ওনার কিছু জিনিসপত্র নিয়ে আবার বেরিয়ে এলেন। ক্যান্টনমেন্ট থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে ওনার বাসা। একটা 5তলা বিল্ডিং এর সামনে এসে নামলাম। বিল্ডিং এর সামনে বিশাল বড় ঝাউ গাছ আছে 2টা। দেখে মনে হচ্ছে ভীষণ পুরনো। গেটের দারোয়ান গেট খুলতেই লিফটে উঠে 5তলায় পৌঁছলাম। করিডোরের ডান পাশের ফ্ল্যাটে আয়াস থাকে। দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখি বিশাল বড় একটি খাট। ওনার বোধ হয় বড় খাটই বেশি পছন্দ, কেননা ওনার বাড়িতেও বড় খাট দেখেছি। মাথায় যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার। অন্য কোনো কিছু আর খেয়াল করলাম না, কিন্তু তার থেকে কোনো হেল্প নিব না বলে কষ্ট ভোগ করছি। তবুও তাকে বলছি না। আমাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে বলল, মাইগ্রেন আছে তোমার? প্রশ্নটা শুনে ভীষণ অবাক হলাম। সত্যি আছে? উনি কিভাবে জানলো? ওনার দিকে তাকিয়ে বললাম, বাট কিভাবে জানলেন? আমার সামনে একটা মাইগ্রেক্স ওষুধ এগিয়ে দিয়ে বলল, টাপনিলের থেকে এটা বেটার আছে। মাথায় যন্ত্রণা আমারও হয়, আর আমি জানি এটা অনেক ভয়াবহ পেইন দেয়। বলে আয়েশ 1 গ্লাস পানি এগিয়ে দিল আমার সামনে। মাথার যন্ত্রণা থেকে বাঁচতে পানির গ্লাসটা নিয়ে ওষুধটা খেয়ে নিলাম। তারপরই আয়াস 1 গ্লাস শরবত দিয়ে বলল, এটা খেয়ে নাও, ভালো লাগবে। শরীর এতটাই খারাপ লাগছে, আয়েশের এই সাহায্য না নিয়ে উপায় নেই আমার। শরবত আর ঔষধ খেয়ে বিছানায় শুয়ে চোখ বুজে রইলাম, আর সাথে সাথেই ঘুমিয়ে গেলাম। আয়েশ আমার মাথার সামনে একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিল। ঠান্ডা বাতাসে ঘুম যেন জড়সড় হয়ে এলো। যখন ঘুম ভেঙেছে সন্ধে পেরিয়ে রাত। লম্বা ঘুম দিয়ে উঠে দেখি রুমের লাইট জ্বলছে। আয়াস রুমে নেই, ফ্লোরে সুটকেসটা পড়ে আছে। সাথে সাথে মনে পড়ল আমার ফোনের কথা। আয়াস আশেপাশে নেই, এই সুযোগে অফিকে ফোন করা যাবে। ফ্লোরে নেমে সুটকেসটা খুলে সব কাপড় বের করলাম। ফোনটা যেখানে রেখেছিলাম সেখানে নেই। মনের মাঝে অজানা ভয় আর অশান্তি দানা বেঁধেছে। মনে হচ্ছে অনেক মূল্যবান কিছু খুঁজে পাচ্ছি না। সমস্ত কাপড় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে ফেলেও ফোন মিলল না। মাথায় হাত দিয়ে বসে ভাবছি অন্য কোথাও রেখেছিলাম কি, কিন্তু না, এখানেই তো রেখেছিলাম। এমন সময় আয়েশের পুরুষালী কণ্ঠ আমাকে ডেকে বলল, কি খুঁজছো মুগ্ধতা? আমি যেন বৈশাখের কালবৈশাখী ঝড়ের গতিতে পিছনে তাকালাম। আয়াস ব্যালকনিতে দাঁড়িয়ে টাওয়েল দিয়ে চুল মুছছে। আয়েশের ডাকে হৃৎপিণ্ড ভয়ে কেঁপে উঠল। এক অজানা জড়তা দানা বাঁধল আমার ভিতরে। কিন্তু কেন? কিসের এই জড়তা? কেন আয়েশকে ভয় পাচ্ছি আমি? আমি তো আয়েশকে আমার প্রতি কোনো অধিকার ফলাতে দিব না। আমি তো তাকে ডিরেক্ট বলে দিয়েছি তাকে ঘৃণা করি। তবুও কেন এমন মনে হচ্ছে আমার? সে আমার স্বামী, তার সামনে প্রেমিকের নাম উচ্চারণ করা যাবে না। হঠাৎ করে এই অদ্ভুত ফিলিংস কেন জন্ম নিল আমার ভিতরে? আমি এক্ষুনি আয়েশকে বলবো আমার ফোন খুঁজছি, আমি অফিস সাথে কথা বলতে চাই, প্লিজ লিভ মি। কিন্তু কিছুতেই আমি পারলাম না আয়েশকে এমন কথা বলতে। আমার ভিতরের অজানা কোনো অনুভূতি আমাকে আটকে দিল। আমাকে চুপ থাকতে দেখে আয়াশ আবার বলল, মুগ্ধতা, কিছু খুঁজছো তুমি? আয়েশের এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, মানে না, কিছু না তো। আয়াশ মাথা থেকে টাওয়েলটা নামিয়ে হাতে ধরে আমার দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে বলল, মিথ্যা বলছো কেন মুগ্ধতা? বলেই আমার কাছে এসে সামনের ছোট চুলের পানি হাত দিয়ে ছাকালো। সাথে সাথেই দুফোঁটা পানি আমার নাকে এসে পড়ল।
আমি আয়াসের মুখের দিকে তাকিয়ে দেখলাম আয়াস সম্পূর্ণ শিওর হয়েই বলছে আমি মিথ্যা বলছি। কিন্তু কিভাবে বুঝে গেল আমি মিথ্যা বলছি? কিছুটা অবাক হওয়ার ভান করে বললাম, মিথ্যে বলবো কেন? ফোন খুঁজছো তাই না? সাথে সাথেই বুকের মাঝে বাড়ি মেরে উঠল। আয়াস এটা বুঝে গেল কিভাবে? কিছুটা ভয়ও পেলাম আমি যে ফোন লুকিয়ে রেখেছিলাম বুঝলো কিভাবে আয়াস? টেনশনে জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছি। ফোনটা কি তাহলে আয়াসের হাতে? আয়াস কি ফোনের ভিতরে থাকা সব দেখে ফেললো? দেখলে দেখুক, আমার কি, সে তো জানেই আমার রিলেশন আছে। তবুও নমনীয় ভাবেই বললাম, না মানে এখানে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। ওটা গাজীপুরে দাফন কাফন করে রেখে এসেছি। মাথা চক্রাকার ঘুরতে শুরু করলো আমার। ওই ফোনের মাঝেই আমার আর অফির হাজারো স্মৃতি, আমাদের হাজারো ছবি, হাজারো গল্প। ফোনটা না থাকা মানে আমাদের দুজনের সব স্মৃতির চিহ্ন মুছে যাওয়া। আমার করা মেসেজের উত্তর অফিকে দিয়েছিল। ফোন ছাড়া আমার তো জানা হবে না। মানুষটার প্রতি ঘৃণা আরো তীব্র হলো, আরো প্রখর হলো। আমার সব আনন্দের সামনে কাটার মতো এই মানুষটা দাঁড়াচ্ছে। নিমেষেই চোখে পানি চলে এলো। তীব্র ঘৃণা নিয়ে বললাম, কেন করছেন এমন? আপনি জানেন ওই ফোনের মাঝে আমার কত স্মৃতি আছে। একটা পার্সোনাল ফোনে মানুষের কত কিছু থাকে। তুমি আমার ওয়াইফ, তুমি কোনো পাপ করলে সেটা দায়ভার আমার উপরই পড়বে। আমি চাই না তুমি কোনো অপবিত্র কাজ করে আমাদের পবিত্র সম্পর্কটা নষ্ট করো। ফোনটা লুকিয়ে রেখে নিজের সো কল্ড বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করবে, সেটা আমি কিছুতেই মেনে নিব না। কেন নিবেন না মেনে? বিকজ নাথিং। বাট তোমার রাগ হচ্ছে তোমার হোক, ঘৃণা হচ্ছে আমার প্রতি হোক, সমস্যা নেই। আমার ফোনটা তুমি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। ভীষণ মন খারাপ করে আবারও বিছানায় শুয়ে পড়লাম। বিষাক্ত অনুভূতিরা ঘিরে ধরেছে আমাকে। ভীষণ যন্ত্রণায় চলে যাচ্ছে বুক। মন পোড়া আর্তনাদ কাউকে বোঝাতে পারছি না। এমন কেউ নেই তাকে বলবো ভীষণ কষ্ট হচ্ছে। এমন সময় আয়েশ আমার কাছে খাবার নিয়ে এসে বলল, মুগ্ধতা, খাবার খেয়ে নাও। তোমার ফেভারিট ছোলার ডাল আর গরুর মাংস। না খেয়ে থাকলে যুদ্ধ করবে কিভাবে? নিজে না খেয়ে অন্যের উপর প্রতিশোধ নেওয়া যায় না, এটা কিন্তু এক প্রকার বোকামি। আমি খাবো না, ক্ষুধা নেই আমার। আচ্ছা, খাবে না? তুমি যে আমাকে একদিনে এতটা ভালোবাসবে আমি বুঝতে পারিনি। হাউ লাকি আই অ্যাম। মানুষ যাকে ভালোবাসে তার উপর অভিমানে না খেয়ে থাকে, এটা যুগে যুগে প্রমাণিত। আপনাকে আমি ভালোবাসি না, ক্লিয়ার? তাহলে আমাকে এত ইম্পর্টেন্স দিয়ে না খেয়ে থাকার মানে কি? আমি কি ধরে নিব এটাই ভালোবাসা? নো নেভার। কিসের ভালোবাসা? তাহলে খাচ্ছ না যে? হয় খাবার খাও, না হলে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলো। খাবার না খেলে বুঝে নিব ভালোবাসো। ক্ষুধা পেটে তাকে ভালোবাসি না প্রুভ করতে প্রচুর খাবার খেয়ে নিলাম। তার দিকে তাকিয়ে রাগে রাগে যতটা খাবার ছিল ফিনিশ করে দিলাম। খাবার খাওয়া শেষে আয়াস আমাকে তার ফোনটা এগিয়ে দিয়ে বলল, তোমার দেবর কথা বলবে, ফোনটা নাও। আয়াসের দিকে রইলাম আমি। তার একটা ছোট ভাই আছে শুনেছি, এখনো কথা হয়নি। আয়াস আমাকে তাকিয়ে থাকতে দেখে চোখ ইশারা দিয়ে বলল, অয়ন লাইনে আছে, কথা বলো। আমি নিঃশব্দে ফোনটা কানে নিয়ে মিহি কণ্ঠে সালাম দিলাম, আসসালাম আলাইকুম। ফোনের ওপাশ থেকে বেশ শান্ত কণ্ঠের একটি ছেলে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভাবি, আমি আপনার বয়সে বড় হব, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। তবে আমাকে প্লিজ আপনি করে বলবেন না, আমাকে তুমি করেই বলবেন, অনুরোধ রইল। বাট আমার থেকে 3 ইয়ারের সিনিয়র, তুমি বলতে কেমন বাজছে? ভাবি, বড়দের যে তুমি বলা যায় না, ব্যাপারটা এমন নয় কিন্তু। আমি আপনার ভাইয়ের মতো, তাই আপনজন মনে করেই তুমি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। আপনাদের বিয়েতে আমি থাকতে পারিনি, খুব খারাপ লাগছে। কলেজের পিকনিক ছিল সাজেক, অনেক দিনের প্ল্যান, তাই যেতেই হয়েছিল। মা বলেছিল তুমি পিকনিকে গিয়েছো। রাতে খেয়েছেন? হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। এমন সময় আয়াস ফোনটা মিউট করে বলল, অয়নকে বলো যে পাশে মা বাবা থাকলে তাদের কাছে দাও। আমার সাথে ফাইট করো, ব্যাপার না, বাট মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তারা ভীষণ খুশি হবে। আর আমার মা বাবা খুশি হলেই আমি খুশি। তুমি জাস্ট তাদের সাথে একটু ভালো ব্যবহার করবে, এটা ছাড়া আর কিছু চাই না আমি। আয়েশের কথা শুনে রাগে চোখ পাকিয়ে আয়েশের দিকে তাকালাম আমি। মানে কি, আমাকে কি এত স্টুপিড ভাবে যে আমি তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করব? দাঁত কিরমির করে আয়েশকে বললাম, সেটা আপনাকে শিখিয়ে না দিলেও চলবে, ওকে? আমি এমনিতেও এখন অয়নকে বলতাম মায়ের কাছে ফোনটা দিতে। আমার কথা শুনে আয়েশের টেনশনে থাকা মুখটার সাথে সাথে স্নিগ্ধ হয়ে গেল।
আনন্দে চিকচিক করছে মুখের অতল। আয়েশের মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তাকে পৃথিবীর সর্বোত্তম নিউজটা দেওয়া হয়েছে। ফোন আনমিউট করে অয়নকে বললাম, বাকি পাশে আছে নয়ন? জি ভাবি, কথা বলবেন? হ্যাঁ বলবো, তবে তোমাকেও আমাকে আর আপনি আপনি করে চলবে না, আমাকে তুমি করেই বলবে। কি বলবে তো? হুম। বললে কাজ হবে না। আমি শুনেছি তুমি অনেক লাজুক প্রকৃতির একটা ছেলে, কথা একেবারেই কম বলো। অয়ন মৃদু হেসে মায়ের কাছে ফোনটা দিল। ফোনের ওপাশ থেকে মা বললেন, মুগ্ধতা মা, কেমন আছো? জি মা, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি মা মুগ্ধতা। বলছি, তুমি কখনো মন খারাপ করো না। আমি বুঝতে পারছি তোমার মন খারাপ। আমার আয়াস অত্যন্ত ভালো ছেলে, কখনো তোমার কোনো কষ্ট হতে দেবে না। দেখে নিও মা, অন্য ছেলেদের মতো তোমার উপর জোর খাটাবে না, তোমাকে ভালো রাখার সব চেষ্টা করবে। দেখে নিও, আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারবে। শুধু এইটুকু বলবো, আমার ছেলেকে ছেড়ে চলে যেও না, তাহলে আমার ছেলেটা কি করবে তার ঠিক নেই। জি মা, ঠিক আছে। ফোনটা আয়েশের হাতে আবার দিয়ে দিলাম। আয়েশ কথা বলতে বলতে বাইরে চলে গেল। আয়েশ ফিরে এসে পড়ল, অয়ন যে ভালোই কথা বলল, ও তো প্রথম পরিচয়ে এতটা ক্লোজভাবে কারোর সাথে কথা বলে না। আপনার মতো অসভ্য না অয়ন, বুঝলেন? ভদ্রতা আছে ওর মাঝে। মুগ্ধতা শোনো, বলুন। একটু অসভ্যতা করতে দিবে প্লিজ? বড় হইতো তোমার, একটু অসভ্যতা করলে কি হয়? মতলব কি আপনার? এটুকু বলার সাথে সাথে আয়াস তার ওষ্ঠ গাঢ়ভাবে ডুবিয়ে দিল আমার গালে। আমি ভীষণভাবে কেঁপে উঠলাম। হঠাৎ যেন ঠান্ডা হিম হয়ে গেল আমার শরীর। শরীরের লোমকূপ সব দাঁড়িয়ে গেল, যেন মাঘ মাসের কড়া শীতে কাঁপছি আমি। জীবনে প্রথম কারো ওষ্ঠের ছোঁয়ায় হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। সে ওষ্ঠ ডুবিয়ে খানিকক্ষণ পরে ছাড়ল। ডান গালে যেন ভয়াবহ কোনো তুফান বয়ে গেল আমার। আমি ভীষণ অবাক হয়ে তার দিকে তাকালাম, অথচ তার মুখে ড্যাম কেয়ার ভাব, যেন খুব সাধারণ কোনো কাজ সে করেছে। তাকে দেখে একটুও মনে হচ্ছে না ভয়ঙ্কর রকমের কোনো কাজ সে করেছে। এ কাজের জন্য একটুও অনুতাপ নেই ভিতরে। তার স্পর্শ একটুও ভালো লাগলো না আমার। যার জন্য মনে জায়গা নেই তার স্পর্শ কতটা বিরক্তিকর, এটা যার সাথে ঘটে সেই একমাত্র অনুভব করতে পারে। মনের ভেতরে অভি নামক অনুভূতি আবারও দাউ দাউ করে জ্বলে উঠল। অভি ছাড়া কারো স্পর্শ সহ্য করার ক্ষমতা আমার নেই। মা বাবা জেনে বুঝে কেন আমাকে এই পাপের দুনিয়ায় ভাসিয়ে দিল? আমি বিবাহিত, আমার স্বামীর অধিকার আছে আমাকে চুমু দেওয়ার, আমাকে স্পর্শ করার। এসব অধিকার একমাত্র তারই, কিন্তু আমার মনে তার জন্য জায়গা নেই বলে তাকে মেনে নিতে পারছি না। এত বাজে অনুভূতি নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই বেশি ভালো। হাত দিয়ে গাল মুছে আয়েশের দিকে তাকালাম। ইচ্ছে করছে মুখের চামড়া তুলে ফেলি। বারবার ডলাডলি করছি হাত দিয়ে। আয়েশের প্রতি বিরক্তি নিমেষেই আরো কয়েক গুণ বেড়ে গেল। আয়াস আমার দিকে তাকিয়ে বলল, এত ডলাডলি করে কি হবে মুগ্ধতা? মুখের চামড়া তুলে ফেলতে চাও নাকি? কিছুদিন পরে তো চুমু দিতে দিতে আমাকে আহত করে ফেলবে। রাগে, দুঃখে, অপমানে, লজ্জায় আমি কোনো কথা বলতে পারলাম না। শুধু বিরক্তি নিয়ে তাকিয়ে রইলাম আয়েশের দিকে। আয়েশ আমার মুডের ভাব বুঝে বলল, আমার বউ কোনো পাপ করুক আমি সেটা চাই না। এখনো অসভ্যতা করিনি, উদয় অসভ্য বলে তোমারই পাপ হবে বউ। তোমাকে গুনাহ থেকে বাঁচাতে অসভ্যতা আমি করলাম কিছুটা, এখন থেকে সারা দিন অসভ্যতার মন্ত্র পড়বে। ওকে, এবার গুড নাইট। আয়াস ঘুমিয়ে পড়ল। আমিও নিশ্চুপ হয়ে আয়াসের পাশে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম হলো না। দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ইচ্ছে করছে এক ছুটে অভির কাছে চলে যায়। কতকাল যেন অভির সাথে কথা হয় না আমার। অভিকে দেখার জন্য ছটফট করছে মন। কথা বলা বা দেখার কোনো সুযোগ নেই। কেটে গিয়েছে 2 দিন। আয়েশের করা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য টোটাল একটা কথাও আয়েশের সাথে বলি না। আয়েশ নিজের মতো বকবক করে, কিন্তু আমি কোনো কথা বলি না। মনে চাইলে খাবার খাচ্ছি, না চাইলে খাচ্ছি না, তবে কথা বলছি না। 2 দিন পরে সকালে দেখি আয়েশ তার ইউনিফর্ম পরে কিছু খুঁজছে। আয়েশকে ভীষণ সুন্দর লাগছে ইউনিফর্মে। এমনিতেই আয়েশ দেখতে ভীষণ হ্যান্ডসাম। আর্মি পার্সনরা বরাবর দেখতে বেশ হ্যান্ডসাম হয়। সারা বছর ব্যায়ামে এমনিতেই বডির ফিটনেস ভালো হয়ে যায়।
আয়াস হন্যে হয়ে খুঁজে যাচ্ছে কিছু। বুঝতে পারছি ইম্পর্টেন্ট কিছু খুঁজছে আয়াস। আলমারি তন্ন তন্ন করে ফেলছে খুঁজতে খুঁজতে। বাবা হলে এত সময় মায়ের সাথে চিল্লাচিল্লি শুরু করত যে একটা জিনিসও গুছিয়ে রাখতে পারো না। মানুষের বাড়িতে কিছু চাইলেই সাথে সাথে পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে পাওয়া যায় না। বাবা সব ছোড়াছুড়ি শুরু করত, মা দ্রুত গিয়ে সাহায্য করত। মায়ের কথাটা ভেবে আমিও আয়েশকে হেল্প করতে গেলাম। কাছে গিয়ে বললাম, কিছু খুঁজছেন? আয়েশ আমার দিকে না তাকিয়েই বলল, অফিসের একটা ফাইল পাচ্ছি না, খুব প্রয়োজন। আমি আলমারিতে উকি মেরেই দেখি হলুদ কালারের একটা ফাইল পড়ে আছে। ফাইলটা হাতে নিয়ে আয়েশের সামনে ধরে বললাম, এটা? আয়েশ ফাইলটা হাতে নিয়ে বলল, হ্যাঁ এটা। সামনেই তো ছিল, খুঁজে পেলেন না যে? আমি তো এখানে খুঁজলাম, পেলাম না। মন কোথায় ছিল? তুমি কথা না বললে আমার সব এলোমেলো লাগে মুগ্ধদা। আর একটু হলে হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম, কোথায় জানি না। খেয়ে যাবেন না? আধা ঘন্টা আগে বললে খেতাম, এখন লেট হয়ে গিয়েছে, খাওয়ার সময় নেই। কাল রাতেও খাননি।